আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হ্যাক্সে। তোমরা অলরেডি ফিজিক্স এবং কেমিস্ট্রি সাবজেক্ট হ্যাক্সের ভিডিও দেখে ফেলছো। তো বাকি আছে হচ্ছে আমাদের হায়ার ম্যাথের সাবজেক্ট হ্যাক্স। তো আমার নাম হচ্ছে জেফার্স অর্ঘ্য সর্দার। তোমাদের সাথে আশা করতেছি যে ম্যাথ ক্লাসগুলোতে দেখা হবে। তো চলো আমরা ম্যাথের যে সাবজেক্ট হ্যাক আছে এই অংশটা একটু আমরা দেখি যেখানে আসলে কি আছে। তো তোমরা মোটামুটি যারা ইঞ্জিনিয়ারিং আমরা পরীক্ষা দিতে চাচ্ছি, আমাদের টার্গেট এখানে যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোকে একটু এখানে দেখানো হয়েছে। বুয়েট, রুয়েট, বুটেক্স, কুয়েট, চুয়েট, এমআইএসটি, সাস্ট, আইইউটি, মোটামুটি এইগুলোর মধ্যে আমরা কোনো না কোনো জায়গায় একটু ভর্তি হতে চাচ্ছি, তাই না? এর মধ্যে তোমার হচ্ছে বুয়েট আর রুয়েটে কিন্তু হচ্ছে আমাদের কি হয়, 2 স্টেপে পরীক্ষা হয়, তাই না? একটা হলো তোমার প্রিলি, আর একটা হলো তোমার কি রিটেন। ঠিক আছে, তো এটা রুয়েটের ক্ষেত্রেও হচ্ছে, বুয়েটের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে যে দুইখানেই তোমার হচ্ছে 2 স্টেপ, 2টা স্টেপে পরীক্ষা হচ্ছে। যে প্রথমে একটা পরীক্ষা হচ্ছে এমসিকিউ এবং তার কিছুদিন পরে একটা পরীক্ষা হচ্ছে সেটা কি রিটেনের উপরে। আচ্ছা, এছাড়া বাকিগুলোতেই এক একটাতে হচ্ছে তোমার একটা করেই পরীক্ষা হবে, বাট এক এক জায়গায় তোমার হচ্ছে একরকম। যেমন কুয়েটে হচ্ছে তোমার ফুললি এমসিকিউর উপর পরীক্ষা হচ্ছে, তারপরে তোমার হচ্ছে মানে এমসিকিউর উপর একটা পরীক্ষা হবে আর কি। যদিও এমসিকিউ গুলো একটু বেশি টাইম ধরে আমরা করতে হয়, কারণ হচ্ছে এমসিকিউ গুলো একটু বড় বড় থাকে, টাইমও একটু বেশি দেওয়া থাকে। আইওটির ক্ষেত্রেও আমাদের দেখা যাচ্ছে যে তোমার ফুললি এমসিকিউর উপর পরীক্ষা হচ্ছে। বুটেক্সে, এমআইএসটি, সাস্টেও মনে হয় তোমার হচ্ছে, দেখো সাস্টেও কিন্তু তোমার এমসিকিউ থাকতেছে। তো সাস্টের মধ্যেও তোমার এমসিকিউ আছে এবং বাকিগুলোর ক্ষেত্রে তোমার হচ্ছে রিটেন পরীক্ষা হচ্ছে, যে বুটেক্সে রিটেন হচ্ছে, এমআইএসটিতে রিটেন হচ্ছে এবং চুয়েটেও রিটেন হচ্ছে। মানে এটা লাস্ট কয়েক বছর এভাবে হচ্ছে আর কি, মানে বুটেক্স এর কথা বলতেছে। আর এই যে সিকে রুয়েট, আগে এই তিনটা কিন্তু আগে একসাথে পরীক্ষা হইতো, তো এখন কিন্তু ওটা আর একসাথে হয় না, আগের মতো আলাদা আলাদা করে পরীক্ষাটা হচ্ছে। তো ওদের এক একটা ক্ষেত্রে একটা হচ্ছে পরীক্ষার প্যাটার্ন তৈরি হয়ে গেছে। তো আমাদের পরীক্ষাগুলোতে আমরা মেইনলি সব থেকে বেশি খুশি থাকি কোন জায়গায়, ম্যাথের ক্ষেত্রে। সেটা হলো যখন রিটেন প্রশ্ন আসে। কেন? কারণ হচ্ছে ভাইয়া ম্যাথের ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রশ্নই আমাদের কি করতে হয়, ক্যালকুলেশন করতে হয়, তাই না? যেমন ধরো কেমিস্ট্রিতে বা হচ্ছে কেমিস্ট্রিতে স্পেশালি কিছু জায়গায় দেখা গেছে যে আমাদের কিছু ইনফরমেটিভ কোয়েশ্চেনও আসতে পারে। যে দেখা গেছে তোমার একটা রিয়াকশনের একটা জিনিস, এটা কোন ধরনের রিয়াকশন বা এই ধরনের ছোট ছোট মানে কাইন্ড অফ হচ্ছে মুখস্থ রিলেটেড কিছু ইনফরমেশন আমাদের অনেক ক্ষেত্রে কাজে লেগে যায়, অনেক সময় বাঁচায় দিতে পারে। কিন্তু ম্যাথের ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা মানে যে প্রবলেমই আমাদেরকে আসলে ক্যালকুলেশন করে বের করতে হচ্ছে, তাই না? তো ফিজিক্সের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ক্যালকুলেশন করে বের করতে হচ্ছে। তো রিটেনের ক্ষেত্রে দেখা যায় টাইমটা আমাদের একটু বেশি থাকে এবং এই কারণে আমাদের হচ্ছে রিটেনের প্রতি কি বলবো, কনফিডেন্স একটু বেশি থাকে। কিন্তু তোমার হচ্ছে ম্যাথের এমসিকিউ যখন আসে তখন দেখা যায় যে হচ্ছে আমরা এই এমসিকিউর মধ্যে হচ্ছে একটু নিজেদেরকে কনফিউজ থাকি যে আচ্ছা এমসিকিউ আমি টাইমের মধ্যে শেষ করতে পারবো কিনা, এবং এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। তো প্রথমত আমি তোমাদেরকে ওই কোথায় কি পরীক্ষা হয় এটা অলরেডি একবার দীপ্র ভাই, আসির ভাইরা জানিয়েছে, ম্যাথেরটা আমরা দেখবো। আগে একটু বলে দিই যে চেষ্টা করবা ম্যাথ দিয়ে শুরু না করতে, এটা হলো প্রথম কথা। যতই তোমার হচ্ছে মনে হয় যে ভাইয়া হচ্ছে ম্যাথ তোমার অনেক স্ট্রং একটা সুট যদি হয়, ধরো তুমি মনে করলা যে ভাই ম্যাথ আমি খুবই ভালো পারি, আমি ভাই ফিজিক্স আর কেমিস্ট্রি থেকেও ম্যাথ ভালো পারি, স্টিল তুমি চেষ্টা করবে ম্যাথ দিয়ে শুরু না করতে। এটা একটা সাজেশন। এখন তোমার কাছে যদি মনে হয় যে হচ্ছে আমি ম্যাথ দিয়ে শুরু করলে সব থেকে ভালো হবে, এবং ম্যাথ যেগুলো আসছে আমি প্রশ্ন তো একটু আগে দেয়, 5 মিনিট আগে দেয়, প্রশ্ন দেখে মনে হলো যে না ভাই আমি এমনি ম্যাথ সবার আগে শেষ করে ফেলতে পারবো, সেক্ষেত্রে তুমি ম্যাথ দিয়ে শুরু করতে পারো। বাট এছাড়া চেষ্টা করবো যে ম্যাথ সবার লাস্টে রাখতে। কারণ দেখো, মনে করো কেমিস্ট্রি দিয়ে শুরু করাটা সব থেকে মনে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে কেমিস্ট্রির কোয়েশ্চেন যদি কঠিন, খুব অতিরিক্ত কঠিন না হয়, তাহলে কেমিস্ট্রি দিয়ে শুরু করাটা সব থেকে বেস্ট ডিসিশন। কারণ হচ্ছে এখানে মানে সব থেকে কম টাইমে সব থেকে বেশি এমসিকিউ হচ্ছে আনসার করা যায়। তারপরে ফিজিক্স, তারপরে লাস্টে গিয়ে দেখা যায় যে ম্যাথের ক্ষেত্রে আমরা চলে আসি। কারণ ম্যাথের ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা ক্যালকুলেশন করতে হয়, তো সময়টা বেশি লাগে। সো আমাদের আগে কি করতে হবে, আগে চান্স নিশ্চিত করতে হবে, তাই না? তো চান্স নিশ্চিত করার জন্য আমার বেশি পরিমাণ প্রবলেম সলভ করতে হবে। তো যে প্রসেসে গেলে আমার বেশি প্রবলেম সলভ করা যাবে সেটা চেষ্টা করবো। যদিও আমি ম্যাথের সাবজেক্ট রিভিউতে আসছি, বাট স্টিল তোমাকে বলতেছি যে ম্যাথ দিয়ে শুরু না করাটা ভালো। বেস্ট সাবজেক্ট টু স্টার্ট ইজ কেমিস্ট্রি, অর সামটাইমস ফিজিক্স কারোর ক্ষেত্রে হয়, বাট মোস্ট প্রবাবলি কেমিস্ট্রি হচ্ছে শুরু করা বেটার। কেমিস্ট্রি, ফিজিক্স, দেন ম্যাথ। তাহলে কি হবে, তোমার হচ্ছে বেশি পরিমাণ এমসিকিউ তুমি আনসার করতে পারবে আর কি। হ্যাঁ, তো এটা তোমাদের একটু মাথায় রাখতে পারো। দ্যাট ইজ দ্য ফার্স্ট ট্রিক, যে ম্যাথের সাবজেক্ট রিভিউতে, সাবজেক্ট হ্যাক্সের প্রথম ট্রিক হচ্ছে আসলে আমরা ম্যাথ দিয়ে শুরু না করি। ঠিক আছে? আচ্ছা, তো দেখো, আমরা এখন দেখতে চাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় উচ্চতর গণিতের ক্ষেত্রে আমাদের কোথায় কিরকম প্রশ্ন আসে। যেমন দেখো, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটে আমরা দেখতেছি যে প্রিলিথ হচ্ছে 100 মার্কের 1 ঘন্টার আমাদের পরীক্ষা হয়, আর রিটেন হচ্ছে 400 মার্কের 2 ঘন্টার পরীক্ষা হচ্ছে, তাই না? তো প্রিলির ক্ষেত্রে তুমি এই মোটামুটি তোমার 100 টাইম সিকিউ 1 ঘন্টায় পরীক্ষা দিচ্ছ, তোমরা বুঝতেই পারতেছো। তার মধ্যে ম্যাথ আছে কিন্তু সব থেকে বেশি। ম্যাথ আছে কি সব থেকে বেশি, ফিজিক্স কয়টা ছিল, 33টা, কেমিস্ট্রি কয়টা ছিল, 33টা, ম্যাথ করা থাকবে 34টা, একটা বেশি। ঠিক আছে? তো ম্যাথ হচ্ছে 34টা এমসিকিউ থাকতেছে, এবং রিটেনের ক্ষেত্রেও তোমার হচ্ছে এই যে 40টা রিটেনের মধ্যে ফিজিক্সে থাকবে হচ্ছে 13টা, কেমিস্ট্রি থাকবে 13টা, 13 26, আর 14টা থাকবে হচ্ছে তোমার ম্যাথ। তাহলে ম্যাথের মধ্যেও কিন্তু আমাদের এখানে কি একটা ম্যাথ বেশি। রিটেনের ক্ষেত্রে তুমি কি দিয়ে শুরু করবে সেটা ভাই কোনো সমস্যা নেই, তুমি তাও তোমার ইচ্ছা মতো শুরু করতে পারো, বাট স্টিল কেমিস্ট্রি শুড বি দ্য বেটার ফার্স্ট চয়েস আর কি, যেভাবে আমি বললাম।
আচ্ছা, রুয়েটের ক্ষেত্রেও তুমি দেখতেছো যে ভাইয়া এখানে 100টা এমসিকিউ, এখানে 30টা হচ্ছে তোমার ম্যাথ থাকতেছে, এখানে আবার ইংলিশ থাকে আর কি মোস্ট প্রবাবলি, এই জন্য তোমার হচ্ছে ম্যাথটা একটু কমে গেছে। আবার লিখিত হচ্ছে তোমার এখানে দেখো 350-এর মধ্যে এই যে 10টা হচ্ছে তোমার রিটেন হচ্ছে তোমার ম্যাথের আসতেছে, 10টা কোয়েশ্চেন আর কি। তো বেসিক্যালি তুমি বুঝতেছো যে ম্যাথের ক্ষেত্রে এখানে কি হচ্ছে। এটা আমার মনে হয় ফিজিক্স কেমিস্ট্রি তো সেমই ছিল, ইংলিশ থাকবে আবার এখানে। আচ্ছা, কুয়েটের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে 25টা ম্যাথের এমসিকিউ থাকবে, একটাতে 6 মার্ক করে। ঠিক আছে, তুমি এখানে যথেষ্ট ভালোই টাইম পাওয়া যায়, তুমি হচ্ছে 1.5 মিনিটের বেশি টাইম পাবো আর কি। ঠিক আছে, একটা এমসিকিউ সলভ করার জন্য। আচ্ছা, প্রকৌশল বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম যেটা, চুয়েটের ক্ষেত্রে দেখা গেছে যে তোমার 150 মার্কসের মানে 15টা রিটার্ন আসবে আর কি। হ্যাঁ, তারপরে টেক্সটাইল ইউনিভার্সিটি থেকে বুটেক্সের তোমার হচ্ছে 6টা হচ্ছে রিটার্ন আসতেছে ম্যাথ থেকে। আবার হচ্ছে আইইউটিতে তোমার হচ্ছে 35টা এমসিকিউ আসতেছে ম্যাথ থেকে। আবার হচ্ছে এমআইএসটিতেও দেখা যাচ্ছে যে 18টা রিটার্ন আসতেছে 5 মার্ক করে ম্যাথ থেকে। এবং সাস্টে তোমার হচ্ছে দেখা যাচ্ছে 20টা এমসিকিউ থাকতেছে। তুমি যদি একটু দেখো যে কোনোটার পাল্লা একেবারে ভারী এরকম না যে এমসিকিউর পাল্লা অনেক বেশি আর রিটার্নের পাল্লা কম, এরকমও না। আবার রিটার্নের পাল্লা বেশি এমসিকিউর পাল্লা কম, এরকমও না। তুমি দেখতেছো বুয়েট পরীক্ষা এবং রুয়েট পরীক্ষা দুইটা ক্ষেত্রে তোমার হচ্ছে এমসিকিউ দিয়ে শুরু করা লাগতেছে, ওইটা থেকে তোমাকে পার করতে হবে, তারপরে তুমি রিটার্নের তাতে চলে যেতে পারবে। আবার হচ্ছে তোমার কি বলে আইওটিতে শুধুমাত্র এমসিকিউ এক্সাম হচ্ছে, আর সাস্টে শুধুমাত্র এমসিকিউ এক্সাম হচ্ছে। কিন্তু এরপরে দেখা যাচ্ছে যে বুয়েট কিন্তু এরপরে ওই প্রিলিতে যারা সিলেক্ট হবে তাদেরকে নিয়ে রিটার্ন পরীক্ষা নিচ্ছে, রুয়েটও কিন্তু তোমার তারপরে কি হচ্ছে রিটার্ন পরীক্ষা নিচ্ছে। এরপরে দেখো তোমার হচ্ছে এই যে কুয়েট কিন্তু আবার এমসিকিউ নিছিল, কুয়েট কিন্তু ফুল এমসিকিউ নিবে, এটা একটু দিয়ে রাখি। এরপরে তোমার হচ্ছে চুয়েট এটা রিটার্ন নিচ্ছে, তারপরে বুটেক্স রিটার্ন নিচ্ছে, এবং তোমার কি এমআইএসটিও রিটার্ন নিচ্ছে। এটাই হচ্ছে মোটামুটি আমরা একটু আগে বলতেছিলাম। এবং ক্যালকুলেটর সব জায়গায় ব্যবহার করা যাবে, যেগুলো আমাদের আমাদের এখানে এনলিস্টেড আছে আর কি। তো এখন আমাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, ভাই আমরা কি তাহলে যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি সবসময় কি ভাই আমরা ক্যালকুলেটর মানে দিয়ে ক্যালকুলেশন করবো কিনা? তো আমার সাজেশন হচ্ছে যে আমরা যখন ম্যাথ করব তখন দেখবা যে ম্যাথের অনেক কিছু ক্যালকুলেটর লাগে না আর কি, আমরা হাতে গুনে টুনে সলভ করে ফেলতে পারি আর কি। হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ। তো আমরা যেহেতু হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, তারপরেও আমি প্রিটি শিওর, আমি 100% শিওর যে তোমরা যারা এই ভিডিও দেখতেছো এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তারা সবাই তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতেও পরীক্ষা দিবা, তাই না? আমি 100% শিওর যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা। এবং এই ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা তুমি যখন দিবা তোমার হাতে কিন্তু ক্যালকুলেটর ইউজ করার সুযোগ থাকবে না। তো যখন থাকবে না তখন আমরা আসলে কি করব? তখন আমরা আসলে চিন্তা করবো যে হচ্ছে ভাইয়া আমি তাহলে এখন এতদিন ক্যালকুলেটর দিয়ে 2 আর 2 যোগ করলো, ক্যালকুলেটর দিয়ে দেখছি যে 4 হয় কিনা। এখন এটা তোমার যখন একটা অভ্যাসে পরিণত হবে তখন তোমার দেখবা যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার সময় তোমার হচ্ছে একটু ঝামেলা লাগতেছে যে আমি এখন ক্যালকুলেশনটা করছি এটা ঠিক হয়েছে কিনা, তুমি রিচেক করতে যাচ্ছ এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে তোমার অনেক টাইম ওয়েস্ট হবে। ঠিক আছে, সো সেটা না করে তোমরা যেটা করবা প্রিপারেশন ফেজেই চেষ্টা করবা ক্যালকুলেটর একটু দূরে রাখতে। দূরে রাখার দরকার নেই, মানে এটার মানে এটা হচ্ছে এটা হাইপোথেটিক্যালি বা কি বলবো লিটারালি দূরে মানে সানসেটের উপর রেখে দিলাম এরকম না, মানে তোমার পাশেই থাকবে। চেষ্টা করবো এটাতে হাত একটু কম দিতে, মানে একান্ত প্রয়োজন ছাড়া ক্যালকুলেটর না ধরতে পারলে ভালো। কেন? কারণ হচ্ছে ভার্সিটি এক্সামের জন্য তুমি ক্যালকুলেটর কিভাবে ইউজ করতে হয়, কোন ফাংশনে মানে কোন ফাংশন দিয়ে কি করতে হয় সবকিছু কিন্তু তোমাকে জানতে হবে। কারণ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার সময় অনেক ক্ষেত্রে ক্যালকুলেটর অনেক টাইম বাঁচায় দেয়। তো ওগুলো তোমাকে জানতে হবে অবশ্যই, কিন্তু চেষ্টা করবো ওগুলো আমি জানি। বাট এছাড়া যেগুলো হচ্ছে আমার আসলে ক্যালকুলেটর ইউজ না করেও আমি জাস্ট হচ্ছে হাতে ক্যালকুলেশন করে বলে দিতে পারতেছি, সেগুলোর ক্ষেত্রে ক্যালকুলেটরটা ইউজ আমরা না করলে ভালো। মানে আমি মনে হয় বুঝাতে পারছি কিনা জানি না, যে তুমি ক্যালকুলেটর অবশ্যই ব্যবহার করবা, কিন্তু যেখানে তোমার একান্তই করতে হবে। হ্যাঁ, এবং সব ফাংশনালিটি আমাদের জানতে হবে। কিন্তু যেগুলো আমাদের নর্মাল ক্যালকুলেশন যোগ বিয়োগ গুণ ভাগ এই ধরনের যেগুলো আমরা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করতে পারি সেগুলো চেষ্টা করবো ছাড়া করার। তাহলে কি হবে, মেইনলি ঢাকা ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটিতে তোমরা যদি পরীক্ষা দাও যেখানে ক্যালকুলেটর ব্যবহার করা যাচ্ছে না, সেখানে পরীক্ষা দেওয়ার সময় তোমার কাছে মনে হবে যে আচ্ছা আমি তো এটা করতে পারবো, ইজি লাগতেছে, কারণ হচ্ছে আমার অলরেডি এই প্রিপারেশন ফেজ থেকে এটার একটা প্র্যাকটিস আছে। আমরা কিন্তু এখন যারা এইচএসসি পরীক্ষা দিছি যেহেতু এক্ষুনি আমাদের কিন্তু অলরেডি ক্যালকুলেটরের অনেক ব্যবহার করা আমাদের অভ্যাস আর কি, তাই না? কথায় কথায় আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। সো ওই অভ্যাসটাকে একটু আমরা মিনিমাইজ করলে তাহলে কি হবে, তোমাকে একটু ওই যে লাস্ট 3 মাস যে আমরা প্রিপারেশন নিচ্ছি খুব একটা ভালো আউটপুট আশা করি তোমরা দিতে পারবো। আশা করতেছি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। সো আমরা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছি, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, কিন্তু যেখানে যেখানে যাবে না সেরকম কিছু জায়গায় আমরা আশা করি পরীক্ষা দিব, এবং তাদের জন্য ক্যালকুলেটরের চেষ্টা করব একান্ত প্রয়োজন না হলে ব্যবহার না করতে। তো চলো এখন আমরা সাবজেক্টের টপিকগুলোতে চলে যাই, যে হচ্ছে আমাদের প্রত্যেকটা মানে ম্যাথের যে আমাদের যে কয়টা চ্যাপ্টার শর্ট সিলেবাসে আছে, এবং আশা করবো আমরা এই মানে সবগুলো চ্যাপ্টারই আমরা পড়বো, সবগুলো টপিকে আমরা পড়বো। বাট সেই টপিকের মধ্যে কোনগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, কোনগুলো একটু কম ইম্পর্টেন্ট, কোনগুলো রিসেন্ট পরীক্ষায় বেশি আসছে, এগুলো আমরা একটু দেখবো। এর মানে কিন্তু এই না, আমি আবারও বলতেছি যে এখানে ধরো আমার এখানে কতগুলা 10টা টাইপ দেওয়া আছে বা 10টা টপিক উল্লেখ করা আছে, এর মধ্যে থেকে আমি তোমাকে বললাম যে এই 3টাতে দেখো, এই 4টা 5টাতে দেখো তোমার হচ্ছে 3 দেওয়া আছে, তা তুমি কি এই 5টা পড়ে তারপরে পরীক্ষা দিতে চলে যাবা, বাকি 5টা কি পড়বা না? ঘটনা আসলে এরকম না। তোমার জন্য এটা এই কারণে প্রিপেয়ার করা হয় নাই যেন তুমি এই 3 গুলাই শুধু পড়ো আর বাকিগুলারে হচ্ছে ইগনোর করো। নো, দ্যাটস নট হোয়াট দিস ইজ ফর।
এটা হলো তোমাকে একটা জানানো যে কোন জায়গা থেকে তোমার পরীক্ষায় বেশি প্রশ্ন আসে এবং কোন জায়গাটাতে আমার আসলে ফোকাস বেশি দেওয়া উচিত সেটা তোমাকে আমি জানাচ্ছি। কিন্তু এর মানে কিন্তু এই না যে তুমি বাকিগুলো পড়বা না, এটা একটু অবশ্যই মাথায় রাখবা। সো আবারও বলতেছি যে তোমরা সবই পড়বা, এর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, কোনটা এমসিকিউতে বেশি আসে, কোনটা রিটেনে বেশি আসে, এটা তোমাদেরকে জাস্ট জানানো হচ্ছে। বাট তোমরা কিন্তু পড়ার সময় সবই পড়বা এবং হয়তো যেগুলো স্টার দেওয়া হচ্ছে বেশি মানে বেশি বেশি, সেগুলো তুমি বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বা। এগুলো কিন্তু কি যেগুলো পরীক্ষায় আসছে এগুলো, তাই না? এমন কয়েকটা জিনিস আছে যেগুলো এখনো পরীক্ষা আসে নাই। যেমন কনসেপ্ট বুকের মধ্যে আমরা দেখবো যে কিছু টাইপ আছে যেগুলো এখনো পরীক্ষায় আসে নাই, কিন্তু পরীক্ষায় হয়তো আসতে পারে, প্রবাবল ক্যান্ডিডেট হিসেবে আমরা ওখানে রাখছি। এগুলো কোশ্চেন ব্যাংকের থেকে যখন নিচ্ছ তখন কিন্তু কি হচ্ছে, তোমার প্রবাবল ক্যান্ডিডেট অলরেডি চলে আসছে এখানে। আর যেগুলো তোমার হচ্ছে, যেগুলো কনসেপ্ট বুকের মধ্যে এক্সট্রা যে টাইপগুলো আছে এগুলো আসে নাই, এরকম কিছু টাইপ আছে, সেগুলোও কিন্তু আমাদের পরীক্ষায় এবছর আসতে পারে। সো ইউ ডোন্ট নো যে তোমার বেলায় এক্স্যাক্টলি কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। সো যেহেতু জানো না তোমার বেলায় এক্স্যাক্টলি কোথা থেকে প্রশ্ন আসবে, তোমাকে সবই পড়তে হবে, কিন্তু তুমি জেনে রাখবা কোনটাতে হচ্ছে আসলে বেশি আসে। চলো তাহলে দেখি কি আছে। প্রথমে হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো প্রকারভেদ বলতে হচ্ছে তোমার এটা বুঝতেছো যে কোনটা কোন ধরনের ম্যাট্রিক্স, তোমার হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, এই সেই হাবি অনেক রকমের ম্যাট্রিক্স আছে, তাই না? স্কেলার ম্যাট্রিক্স। তো এই যে ম্যাট্রিক্সগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে তোমার কোন ধরনের ম্যাট্রিক্স, প্রতিসম, বক্র প্রতিসম, হার্মেশিয়ান, বিহার্মেশিয়ান, এগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের প্রশ্ন এমসিকিউতে আসে। মানে এটা থেকে রিটার্ন আসার কোনো প্রশ্ন আমরা খুব একটা আমরা দেখি না। হ্যাঁ, জেনারেলি কি হয় যে এমসিকিউতে তোমাকে ধরো জিজ্ঞেস করলো নিচের কোনটা সমঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে, অথবা জিজ্ঞেস করলো নিচের কোনটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, এরকম এমসিকিউ কিন্তু আমরা পাই। ওকে, তারপরে নিচের কোন কন্ডিশন ফলো করলে হচ্ছে তোমার এটা সমঘাতী ম্যাট্রিক্স হবে, বা তোমার হচ্ছে কোন ক্ষেত্রে এটা প্রতিসম, বক্র প্রতিসম হবে, এগুলো আমাদের কিন্তু জানতে হবে। তো এটা কিসের জন্য? এমসিকিউর জন্য। দেখো ইম্পর্টেন্ট। সো 2 স্টার দেওয়া হয়েছে কারণ এমসিকিউতে এটা ভালোই আসার মতো। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ সমতা, যোগ বিয়োগ গুণ সমতা বেসিক্যালি ম্যাট্রিক্সের টপিকের মধ্যে অন্যতম একটা টপিক আর কি, তাই না? আমরা বোর্ড পরীক্ষার সময় দেখছি যে ঘুরে ফিরে এগুলো করতে হচ্ছে। দেখো 3 স্টার দেওয়া হয়েছে এবং এখান থেকে দেখো এমসিকিউ আসছে ভরি ভরি এবং রিটার্ন আসছে কি একটু কম মনে হচ্ছে, বাট বেসিক্যালি কমও একেবারে না। 3টা রিটার্ন আসছে লাস্ট কয়েক বছরের তোমার ইয়াতে, মানে অনুসন্ধানে, তাই না, পরীক্ষাগুলোতে। তো দেখো এমসিকিউ তো আসলে সংখ্যা বেশি, তো ওখানে বেশি আসবে, তাই না? তো দেখো তোমার হচ্ছে এই যে 14টা এমসিকিউ আসছে, তার মানে যোগ বিয়োগ গুণ থেকে কিন্তু অনেক এমসিকিউ আসে, রিটার্নও কিন্তু মাঝে মাঝে আসে। তো এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা টপিক, 3 স্টার দেওয়া হয়েছে। এরপরে দেখো এই যে তোমার এই টপিকটা ম্যাট্রিক্সের ভুক্তি নির্ণয়, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমি জানি না যে এই টপিকের নাম শুনে তোমরা আসলে বুঝতেছো কিনা যে কি বোঝাচ্ছে। এটা এমন একটা টপিক যেখানে যেটা করা হয় যে একটা ম্যাট্রিক্সের সম্পর্কে কোনো একটা আইডিয়া দেওয়া থাকে, বা ধরো তোমাকে বলা হইলো যে এরকম একটা ঘটনা ঘটছে যে এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এ বি একটা ম্যাট্রিক্স দেয়া আছে, তোমাকে বললো বি ম্যাট্রিক্সটা বের করো। ঠিক আছে, আই হোপ তোমাদেরকে বোঝাতে পারছি যে একটা ম্যাট্রিক্স মনে করো এ গিভেন, আবার এ আর বি এর গুণফল গুণ করলে যে ম্যাট্রিক্সটা হয় সেটা আমাদের দেওয়া আছে, বলছে তাহলে বি ম্যাট্রিক্সটা কি হবে। এই যে তোমার জিনিসটা দেওয়া হলো মানে ম্যাট্রিক্স নির্ণয়, বেসিক্যালি এটা ম্যাট্রিক্সের ভুক্তি নির্ণয় না বলে আমরা বলতে পারি ম্যাট্রিক্স নির্ণয় আর কি। যে অনেক সময় দেখা গেছে যে ম্যাট্রিক্সে একটা দেওয়া থাকে আরেকটা বের করতে বলে, এই যে ম্যাট্রিক্স পুরাটাই তোমাকে বের করতে বলতেছে, এটা হলো রিসেন্টলি ভেরি ইম্পর্টেন্ট টপিক আর কি। যে যোগ বিয়োগ গুণভাগ তোমরা এমনি করতে পারবে, এটা খুব একটা তোমাদের প্যারা হবে না। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটাও যে তোমরা করতে পারবে না এটা আমি বলতেছি না, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ রিসেন্ট পরীক্ষাগুলোর জন্য। ওকে, আচ্ছা, তারপরে কি আছে দেখো, তারপরে আছে নির্ণায়কের অনুরাশি ও সহগুণক। হ্যাঁ, অনুরাশি আর সহগুণক যেটা আছে নির্ণায়কের, তোমার হচ্ছে এটা থেকে এমসিকিউ বেশি আসে, এখান থেকে রিটার্ন আসে না খুব একটা। সো এমসিকিউ তুমি দেখতেছো যে এমসিকিউ আসতেছে 2 স্টার দেওয়া হয়েছে যে এই একটা নির্ণায়ক দিয়ে বলে এটা অনুরাশি কি হবে বা এটা সহগুণক কি হবে। এরপরে দেখো কি বলা হয়েছে যে ব্যতিক্রমী, অব্যতিক্রমী এবং ইনভার্স ম্যাট্রিক্স সংক্রান্ত। এটাও আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক, যে তোমার হচ্ছে যেটা যে ব্যতিক্রমী অব্যতিক্রমী যে ম্যাট্রিক্স গুলো আছে এটা কখন হয়, এটা এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ আসে যে নির্ণায়কের মান শূন্য এবং নির্ণায়কের মান শূন্য না, এটা হলে ব্যতিক্রমী, নির্ণায়কের মান শূন্য হলে না হলে না। ওখান থেকে দেখো প্রচুর এমসিকিউ আসে, প্রচুর মানে প্রচুর, ঠিক আছে, প্রচুর এমসিকিউ আসছে। সো এখান থেকে অনেক এমসিকিউ আসছে। তো আমাদের ইনভার্স ম্যাট্রিক্স থেকে অনেক সময় আমাদের কি আসে, এখান থেকে এমসিকিউ আসে, রিটেনও আসে। দেখো রিটেনও আসছে দুইটা আসছে আর কি লাস্ট কয়েক বছরে। তো দেখবা যে আমাদের হচ্ছে এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর কি। তারপরে 2/2 ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের এমসিকিউর মধ্যে বলে এটা থাকলে এটা ইনভার্স কি হবে, বা ইনভার্স দেওয়া আছে নর্মাল ম্যাট্রিক্সটা কি হবে, আরো অনেক ধরনের প্রবলেম আমরা দেখবো আস্তে আস্তে পরীক্ষা ক্লাস যখন আমাদের হবে। আচ্ছা, এরপরে বলছে নির্ণায়ক সংক্রান্ত অভেদ ও মান নির্ণয়। তো দেখো এই যে নির্ণায়ক সংক্রান্ত অভেদ এবং মান নির্ণয়, এখান থেকে দেখো প্রচুর তোমার হচ্ছে কি আছে, এমসিকিউ আসে। তো এই ক্ষেত্রে এটা দেখো এমসিকিউতে আসে, আবার রিটেনেও কিন্তু দেখো আসছে। তো এটা আসলে কি জিনিস, যে ধরো তোমার হচ্ছে যে আমরা অনেক সময় প্রমাণ টমান এগুলো করছি না, প্রমাণ যেগুলো রিলেটেড আমরা জিনিসপত্র যেগুলো করছি পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়, যে তোমার হচ্ছে নির্ণায়কের একটা দিয়ে বসে এটা সমান এটা প্রমাণ করো, বা এটা সমান নিচের কোনটা হবে। তো এই ধরনের জিনিসপত্র দেখো আমাদের এমসিকিউ রিটেন দুই জায়গাটাতে অনেক কিন্তু পরীক্ষা আসে। এটা কিন্তু নতুন কিছু না, এগুলো তোমরা বোর্ডেই করছো মোটামুটি, এবং হয়তো দুই একটা ক্ষেত্রে দুই একটা ওরা নতুন দিতে পারে, বাট ম্যাক্সিমামই দেখা যায় যে বোর্ডের গুলার মতো বা বোর্ডের গুলা করলে এগুলো পারা যায়। ঠিক আছে, সো বোর্ডে আমরা নির্ণায়ক রিলেটেড যে অঙ্কগুলো করছি সেই অঙ্কগুলো কিন্তু আমরা অ্যাডমিশন অবশ্যই আবার করবো। ঠিক আছে, এগুলো কিন্তু এরকম না যে অ্যাডমিশনের নতুন করে ম্যাজিক্যাল সিস্টেম আছে যে এই সিস্টেমে তুমি এটা করবা, একইভাবেই তোমাকে করতে হবে বোর্ডে যেভাবে করছিলা, কিন্তু
তোমার হচ্ছে এটা আমরা প্র্যাকটিস না করলে দেখা যায় কি যে বোর্ডের নির্ণায়কের যে প্রমাণগুলো আছে এগুলো পরীক্ষার হলে গিয়ে দেখা গেছে আমরা মিলাতে পারি না, ওই রকম তোমার হতে পারে আর কি। এই জন্য অবশ্যই পরীক্ষায় আমরা এটা আগে প্র্যাকটিস করবো, পরীক্ষা না আমরা সবসময় এটা প্র্যাকটিসের মধ্যে একটু রাখবো। আচ্ছা, অব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মান সংক্রান্ত এটা একটা স্পেশাল টপিক, এখান থেকে এমসিকিউ বেশি আসে। দেখো তোমার হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বলতে এখানে অনেক সময় এরকম দেওয়া থাকে যে এ ধরো তোমার একটা মানে 4x4 ক্রমের ম্যাট্রিক্স, আর ধরো তোমাকে বলা হলো যে এ এর নির্ণায়কের মান দিয়ে দিলাম, তোমাকে এর নির্ণায়কের মান এত, এটা দিলাম 7 ধরো, তো বললো তোমার হচ্ছে 5a এই পুরোটার ইনভার্সের নির্ণায়কের মানটা কত, এটা তোমার কাছে ধরো চাইছে। এইরকম একটা টপিক যে অব্যতিক্রমী ম্যাট্রিক্স যার নির্ণায়কের মান শূন্য না এরকম ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বলতে ধরো তোমার দিয়ে দিল যে এটার মান এত হইলে এটার মান কত হবে, এই ধরনের কিছু প্রশ্ন দেখবে আমাদের পরীক্ষায় এমসিকিউতে আসে, ঢাকা ইউনিভার্সিটিতেও আসে, বুয়েট এমসিকিউতে আসে, বিভিন্ন জায়গায় এমসিকিউতে আসে। সো এটার জন্য আমাদের লাগবে কিছু শর্টকাটও আছে, আমরা শর্টকাটগুলো দেখে ফেলবো ওখান থেকে। আচ্ছা, নির্ণায়কের মান বিশিষ্ট সমীকরণ সমাধান, এটা হলো তোমার কি বলবো যে এখান থেকে দেখো এমসিকিউ আর রিটেন দুইটাই কিন্তু মোটামুটি আসছে আর কি। এটাও গুরুত্বপূর্ণ, এটা নতুন যে হামরি কিছু তা না, তবে দেখা গেছে যে এখানে ওই এই টাইপের মধ্যে আমরা যেগুলো করছিলাম যে মান নির্ণয় বা প্রমাণ যেগুলো, ওই জিনিসটারই ওই থিওরি বা ওইখানকার যে কনসেপ্ট আছে নির্ণায়কের যে প্রপার্টিগুলো আছে ওগুলো ব্যবহার করে আমাদেরকে একটা সমীকরণ দিয়ে দেয় আর কি, নির্ণায়কযুক্ত সমীকরণ, এবং সেখান থেকে আমাকে বলে যে এক্স এর মানটা বের করো আর কি, যে বা অন্য কিছুর মান বের করো আর কি। হ্যাঁ, সো ওইগুলাই বেসিক্যালি আগে এটার এটা প্রায় সিমিলার, জাস্ট এখানে লাস্টে গিয়ে একটা এক্স এর মান বের করতে হয় আর ওখানে কিছু একটা প্রমাণ করতে হয়, ঠিক আছে, গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা, বহুচলক বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক না, এটা তোমার হচ্ছে দেখো এই যে ওয়ান স্টাডি দেওয়া হয়েছে এবং এখান থেকে রিটার্ন আসছে এবং মনে হয় যথেষ্ট আগে আসছে, এবং নির্ণায়কের মানে বহুচলক বিশিষ্ট নির্ণায়ক জোটের সমাধান মানে সমীকরণ জোটের সমাধান, নির্ণায়ক জোটের না, বহুচলক বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান মানে অনেকগুলো সমীকরণ থাকে না, মানে ইকুয়েশন সলভ মেইন কথা, তো ax প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, bx প্লাস সিওয়াই প্লাস ডি ইকুয়াল টু 0 এই ধরনের সমীকরণ দিয়ে সলভ করতে বলছো। এটা আমরা ক্রেমার্স রুল বা ইনভার্স ম্যাট্রিক্স মেথড এগুলোর মাধ্যমে সলভ করতে পারতাম, ওগুলা জিনিসপত্র এখানে দেখো আছে। খুব একটা ইম্পর্টেন্ট টপিক এই বোর্ডের জন্য অ্যাডমিশনের জন্য না, বাট আসতে পারে আর কি, অনেকদিন আগে হয়তো অনেক একটা আসছে। এবং ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সংক্রান্ত এই একটা টপিক যেটা আমরা আসলে এইচএসসি পরীক্ষায় পড়ি নাই, কিন্তু এটা হচ্ছে আমাদের অ্যাডমিশনে বুয়েট একবার রিটার্নে দিছে এবং এটা সিকের ওয়েটে একবার এমসিকিউতে আসছে। তো দেখা গেছে যে তোমার মানে এখান থেকে যে এইটা ব্যবহার করে এটা সলভ করতে হবে এরকম না, বাট এটা ব্যবহার করে সলভ করলে অঙ্ক ইজি হয়ে যায়, ঠিক আছে। তো বুয়েটের যে অঙ্কটা আসছে সেটার ক্ষেত্রেও দেখা যায় যে হচ্ছে ওইটাতে আসলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলে নাই, ওরা একদম ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের আসলে ফরম্যাটটা অনেকটা এরকম যে ল্যামডা আই মাইনাস এ এর নির্ণায়কের মান ইকুয়াল টু 0, এখানে ল্যামডা হলো একটা ভ্যারিয়েবল আর আই হচ্ছে তোমার অভেদক ম্যাট্রিক্স আর এ হচ্ছে একটা গিভেন ম্যাট্রিক্স আর কি। হ্যাঁ, তো এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা দিয়ে তোমার অনেক বুয়েটের তাতে বলছিল যে হচ্ছে এটা যদি 0 হয় তাহলে ল্যামডার মান বের করো, এটা কিন্তু ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের ফর্মটা ওরা বলেই দিছে প্রশ্নের মধ্যে। আর তোমার হচ্ছে সিকেরুয়েটেডটা যেটা আছে এটা এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এটা ব্যবহার না করেই করা যায়, কিন্তু তোমার দেখা গেছে যে ওইটা করলে অঙ্ক এক লাইনে হয়ে যায় আর কি। তো সেটার জন্য হচ্ছে আমরা কিছু জিনিস আছে এখানে, কিছু শর্টকাটও আছে, সেগুলো আমরা দেখে নিব, এটা আমাদের কাজে লাগবে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে তোমার সরলরেখা। তো সরলরেখা চ্যাপ্টারের মধ্যে আমাদের যেটা আছে সেটা হলো প্রথম দিকে দেখো আমাদের কি আছে, কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক, এটা টান দিয়ে চলে যাবে আর কি সরলরেখাটা, তোমরা বুঝতেছো অনেকগুলো টপিক আছে। সরলরেখা এবং পোলার কার্তেশিয়ান স্থানাঙ্ক যদি তুমি একটু দেখো, যে সরলরেখার মধ্যে তোমার এই কনভার্সন যেটা পোলার থেকে কার্তেশিয়ান, কার্তেশিয়ান থেকে পোলার, এখান থেকে রিটার্নের প্রশ্ন খুব একটা আসে না, আসলে এমসিকিউতেই আসে আর কি। অনেক সময় একটু ঘুরে আসে যে একটা জিনিসকে একটু অ্যাজ এ ডিগ্রি রোটেট করে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে তোমার দেখা গেছে যে এখন নতুন পজিশনে স্থানাঙ্কটা কি হবে, তো ওইরকম কিছু প্রশ্ন আমাদের থাকে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। দুইটা বিন্দুর দূরত্ব, এখান থেকে দেখো 3 স্টার দেওয়া হয়েছে, এখান থেকে অনেক এমসিকিউ আসে, অনেক সময় রিটেনেও দুই একটা প্রশ্ন আসে। আর দূরত্ব ব্যাপারটা আসলে কি যে হচ্ছে এটা ইন্ডিভিজুয়াল একটা টপিক হিসেবে চিন্তা করা থেকে এই দুইটা বিন্দু দূরত্বের যে ফর্মুলাটা আছে সেটা একটা আছে কার্তেশিয়ান, একটা পোলার, তো এই যে দুইটা ফর্মুলা আছে এটা তোমাদের যে কোনো জায়গায় কাজে লাগতে পারে। হ্যাঁ, যে কোনো অঙ্কের মধ্যে দূরত্ব বের করা খুবই ইম্পর্টেন্ট দেখা যায়, তো খুবই অনেক বেশি কাজে লাগে, তো এই হিসাবে এটাকে 3 স্টার দেওয়া হয়েছে। নট এখান থেকে যে খুব বেশি প্রশ্ন আসে তার জন্য 3 স্টার দেওয়া হয়েছে এটা না, বাট এই টপিকটা আমাদের অন্য অঙ্কের ক্ষেত্রে অনেক কাজে লাগে। এরপরে দেখো কি বলা হয়েছে যে বিভাগ বিন্দু অনুপাত সংক্রান্ত, এটা বেসিক্যালি হচ্ছে ওই যে তোমার অন্তর্বিভক্তি বহির্বিভক্তি। দেখো এখানে 2 স্টার দেওয়া হয়েছে, এমসিকিউ আসছে 4টা, রিটার্ন আসছে একটা, কিন্তু দেখা যাচ্ছে যে মানে অ্যাজ এ সিঙ্গেল টপিক যে তুমি এটার অন্তর্বিভক্তিকরণ মানে একটা দিল দুইটা বিন্দু দিয়ে বলো 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে তুমি ওই বিন্দু স্থানাঙ্ক বের করো। এই অঙ্ক যত বেশি পরীক্ষায় আসে তার থেকে কি হয় যে অন্য একটা অঙ্কের বড় অঙ্কের মধ্যে এটা একটা পার্ট হিসেবে আসে, দেখা গেছে যে একটা বড় অঙ্ক তার মধ্যে তোমার অন্তর্বিভক্তিকরণ সূত্রটা একটু হয়তো ব্যবহার করা লাগতেছে একটা পার্ট হিসেবে। সো অ্যাজ এ সিঙ্গেল টপিক ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, বাট অ্যাজ এ এই যে এই দূরত্বের মতো যে মানে অ্যাজ এ হোল এটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এটা অনেক প্রবলেমের ক্ষেত্রে আমাদের কাজে লাগে। এরপরে কি আছে, এরপরে আছে তোমার ক্ষেত্রফল সংক্রান্ত, এখান থেকে দেখো 3 স্টার দেওয়া হয়েছে, এখান থেকে তোমার রিটেনে প্রশ্ন আসে, রিটেনে দেখো 4টা প্রশ্ন আসছে লাস্ট কয়েক বছরে এবং এমসিকিউতেও তোমার প্রশ্ন আসে। তো আলটিমেটলি কি হয়েছে যে তোমার
ক্ষেত্রফল বের করা, এগুলো রিলেটেড দেখবে যে অনেক সময় তোমার প্রশ্ন পরীক্ষা আসে, এরকম আসে যে তোমার বিন্দু দেওয়া থাকলো, 3টা বিন্দু দিয়ে বললো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, হইতে পারে। অথবা বিন্দুগুলো দেয়া নেই, 3টা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, দিয়ে বললো যে এটা যে ছেদ করে যে তোমার ক্ষেত্রটা তৈরি হচ্ছে তার ক্ষেত্রফল বের করো। সো এই ধরনের জিনিসপত্র আমাদের পরীক্ষা আসে। ঢাল সংক্রান্ত দেখো 2 স্টার দেওয়া হয়েছে, যে অ্যাজ এ সিঙ্গেল টপিক ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, বাট অ্যাজ এ হোল ইটস ভেরি ইম্পর্টেন্ট আর কি। কেন? কারণ ঢাল হচ্ছে দেখা গেছে তোমার সরলরেখা, বৃত্ত, কণিক সব জায়গায় ব্যবহার করা লাগে। তো 2টা বিন্দু দেওয়া থাকলে ওই রেখার ঢাল বের করা, তারপরে হচ্ছে তোমার একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে ঢাল বের করা, এই ধরনের জিনিসপত্র আমাদের অনেক কাজে লাগে। আচ্ছা, বিভিন্ন সরলরেখার সমীকরণ নির্ণয় ইটস এ ইম্পর্টেন্ট টপিক, যে বিভিন্ন কন্ডিশন দেওয়া আছে, এখান থেকে তোমার সরলরেখার সমীকরণগুলো বের করতে হবে। তো এখান থেকে দেখো তোমার হচ্ছে এমসিকিউ রিটেন সব ধরনের কিন্তু প্রশ্ন আসছে। তো কন্ডিশন অনুসারে বসায় তোমাদের ওই যে বিভিন্ন রকম কেস আছে না, y = mx + c, y - y1 = m * x - x1, এক বিন্দুগামী রেখা, দুই বিন্দুগামী রেখার সমীকরণ, লম্ব আকৃতির সমীকরণ, দূরত্ব আকৃতির সমীকরণ, তারপরে হচ্ছে তোমার কি বলে ছেদক আকৃতির সমীকরণ, সব ধরনের তোমার হচ্ছে সমীকরণগুলো আমাদের আছে। তো ওখানে কোনটা কখন ব্যবহার করতে হবে সেটা নিয়ে তোমাকে একটুখানি প্র্যাকটিস করে ওইটা করতে হবে। এগুলো তোমরা আসলে এইচএসসিতে করছো, সাথে হয়তো আমরা আরো কিছু প্রবলেম সলভ করবো আর কি এই অ্যাডমিশনে। আচ্ছা, তো 2টা সমীকরণ একই সরলরেখা নির্দেশ করার শর্ত, এইটা অনেক সময় আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আর কি, রিটার্নের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। 2টা সমীকরণ একই সরলরেখা কখন নির্দেশ করবে? যখন সবগুলো অনুপাত সমান হয়, যে এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত, ধ্রুবপদের অনুপাত। সো এটা আমাদের এমসিকিউর জন্য দরকারি একটা টপিক। আর 3টা রেখা সমবিন্দু হওয়ার শর্ত, এটা 3 স্টার দেওয়া হয়েছে কারণ অনেক এমসিকিউতে আসে, রিটার্নে কিন্তু আসে না। কারণ এটা সমবিন্দু হওয়ার শর্তটা খুবই সিম্পল, যে ভাই ওই যে 3টা সহগগুলোকে নিয়ে নির্ণায়ক বানানো, নির্ণায়কের মান 0 হয়, অথবা তোমার হচ্ছে 2টা সলভ করে আরেকটাতে বসা দিলে হয়ে যায়। তো যাই করো না কেন 2টার প্রসেসে তুমি করতে পারো, এবং এমসিকিউতে এটা প্রচুর আসে, এমসিকিউতে অনেক বেশি আসার কারণে তোমার এটা হলো আমাদের কি বলবো যে ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, এই যে এইটা, এই ফর্মুলাটা আমরা জেনারেলি এইচএসসি তে একটু কম ব্যবহার করি। এটা কেন বলি? দূরত্ব আকৃতির সমীকরণ, যে x - x1 / cos θ, y - y1 / sin θ = +- r। এটার কাহিনী কি? এটা হলো তোমার একটা সরলরেখা আছে, এই যে একটা সরলরেখা আছে, এই সরলরেখার উপরে নির্দিষ্ট দূরত্বে, r দূরত্বে তোমার হচ্ছে মানে সরলরেখার উপরে একটা বিন্দু ধরো দেয়া আছে এটা, হ্যাঁ, তার থেকে r দূরত্বে আরো 2টা বিন্দু আমি বের করবো, যেটা ওই সরলরেখার উপরে থাকবে। এই সূত্র মানে এটা দিয়ে করার জন্য আমরা হচ্ছে আসলে এই সূত্রটা অ্যাপ্লাই করি আর কি, হ্যাঁ, যে একটা সরলরেখা অলরেডি আছে, তার উপর একটা বিন্দু দেয়া আছে, আমরা চাচ্ছি ওই বিন্দু থেকে r দূরত্বে ওই সরলরেখার উপরে 2টা বিন্দু বের করতে। সেটার জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি, এবং এটা ক্ষেত্রে সিকের ওয়েটে একবার একটা এমসিকিউ আসছিল। সো এছাড়া অনেক বেশি আসছে এরকম না, তবে এটা সিকে একবার মানে একবার বলতে রিসেন্ট পরীক্ষাতেই আসছে। সো ভালো গুরুত্বপূর্ণ টপিক, এবং এটা ব্যবহার করে অনেক কিছু করা যায় আর কি, হ্যাঁ। যাই হোক, তাহলে চলো আমরা পড়তে চলে যাই। দেখো কি বলা হয়েছে, যে সঞ্চার পথের সমীকরণ। সো সঞ্চার পথের সমীকরণ কি? এখান থেকে দেখো অনেক এমসিকিউ রিটেন আসে। তো তোমার হচ্ছে এই জন্য এটাকে 2 স্টার দেওয়া হয়েছে। লাইক অন্যগুলোর মতো, যেমন পরের টপিকটাই দেখো লম্ব সমান্তরাল থেকে যত বেশি আসে, ওখানে তত বেশি আসে না, কিন্তু আসে আর কি সঞ্চার পথের সমীকরণ। যে সঞ্চার পথ বলতে কোনো একটা কন্ডিশন দেয়া আছে, সেই কন্ডিশন অনুসারে তোমাকে সরলরেখা, বৃত্ত বা কণিক যাই হোক না কেন সঞ্চার পথ বের করতে হবে, কোনো একটা কন্ডিশন দেওয়া আছে। তো সেটা থেকে আমাদের এমসিকিউ রিটেন সবই কিন্তু আসে। আমরা দেখবো এখানে আসলে কি কি ধরনের প্রশ্ন আসে। এরপরে দেখো লম্ব সমান্তরাল, ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, যে এই সরলরেখার উপর লম্ব অমুক বিন্দু দিয়ে যায়, এই সরলরেখার সমান্তরাল অমুক বিন্দু দিয়ে যায়, লম্ব সমদ্বিখণ্ডক আছে, প্রচুর এমসিকিউ আসে এখান থেকে, এবং রিটেনও কিন্তু পরীক্ষায় ভালো প্রশ্ন আসে, ভালো গুরুত্বপূর্ণ একটা টপিক। আশা করতেছি তোমরা এগুলো অলরেডি এইচএসসি তে পড়ে আসছো, এবং আমরা প্রবলেম সলভিং এর সময় তোমাদের আরো ভালো লাগবে, যে সুন্দর সুন্দর প্রবলেম আছে। ওকে, 2টা সরলরেখার ছেদবিন্দুগামী অপর একটা সরলরেখার সমীকরণ বের করো। এইটা আমরা হচ্ছে 2 স্টার দেওয়া হয়েছে। এটা আসলে জেনারেলি আমরা একটা ফর্মুলা আছে কে দিয়ে, ওই ফর্মুলা দিয়ে করতে পারি, অথবা হচ্ছে যেহেতু ছেদবিন্দুর কথা বলা হয়েছে, সলভ করলে ছেদবিন্দু পাওয়া যায়। সো সলভ করে আমরা ছেদবিন্দু বের করে তারপরে অন্য কন্ডিশনটা বসাই দিলে আমাদের হয়ে যাবে। এখান থেকে তোমার খুব বেশি যে পরীক্ষার প্রশ্ন আসে এরকম না, আবার খুব কম আসে বলা যায় না, কারণ হচ্ছে ওই যে বললাম যে এটাও ইন্ডিভিজুয়ালি একটা টপিক হিসেবে অত ইম্পর্টেন্ট না, কিন্তু অ্যাজ এ হোল এটা আমাদের অনেক ক্ষেত্রে ধরো কাজে লাগতেছে, যে 2টা সরলরেখার ছেদবিন্দু আমরা এমনি বের করতেছি, ঠিক আছে। সো অনেক ক্ষেত্রে কাজে লাগতেছে। আচ্ছা, এরপরে আছে দেখো ত্রিভুজের বিভিন্ন ধরনের কেন্দ্র। এটা 2 স্টার দেওয়া হয়েছে, এটা 2 স্টার 3 স্টার তুমি যে কোনোটাই বলতে পারো আর কি। এটা ইটস আ ডিলেমা, যে হচ্ছে এটা কত হওয়া উচিত, কারণ এখান থেকে প্রশ্ন দেখো কম আসছে এমসিকিউ, রিটেন কিন্তু দেখো আসছে 3টা। সো কখন আসে কখন আসে না, ইটস এ বিট মানে আননোন, যে কখন আসবে তখন আসবে কিনা। সো ইটস গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্ন ধরনের কেন্দ্র বলতে কি, লম্ববিন্দু, ভরকেন্দ্র, পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র, এরকম যেগুলো আমাদের আছে, এগুলো বেশি ওই জন্য ইম্পর্টেন্ট আর কি, যে বের করতে হবে। তো এগুলো আমরা করতে পারবো আশা করি। এরপরে দেখো কি হয়েছে, যে সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তো 2টা সমান্তরাল রেখা আছে, এই সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করার একটা সূত্র আছে, সেখান থেকে আমাদের রিটেন আসে, এমসিকিউ আসে। দেখো এমসিকিউ প্রচুর আসছে। সো গুরুত্বপূর্ণ একটা টপিক। রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান। রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান, এখান থেকে প্রশ্ন খুব একটা আসে না, এটা খুবই কম ইম্পর্টেন্ট একটা টপিক, কিন্তু এটা এই আইইউটিতে একসময় একটা এমসিকিউ আসছিল, যদিও এমসিকিউটা আসলে টেকনিক্যাল একটু সমস্যা আছে আর কি। সমস্যা আছে বলতে তোমাকে বললো যে একটা বিন্দু একটা রেখার কোন দিকে আছে, অ্যান্সার ছিল পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে, এরকম অপশন ছিল আর কি। তো একটা
একটা সরলরেখার আসলে পজিটিভ দিক এটা, নেগেটিভ দিক এটা এভাবে আসলে ডিফাইন করে বলা যায় না, ঠিক আছে? সো যদি তুমি একটা রেসপেক্টে চিন্তা করতে পারো যে তোমার একটা সরলরেখা আছে, এর এই দিকটা যদি তুমি পজিটিভ চিন্তা করো, তার রেসপেক্টে এই পাশের দিকটা নেগেটিভ হইতে পারে। আবার এই পাশটা যদি তুমি পজিটিভ চিন্তা করো, তার রেসপেক্টে এই পাশটা নেগেটিভ হতে পারে। বাট ইউ ক্যানট মানে কি বলবো, মানে সে যে এটাই পজিটিভ এবং ওইটাই নেগেটিভ আবার বলতে পারো না, এইভাবে তুমি বলতে পারো না, ঠিক আছে? সো একটু প্রবলেম ছিল প্রশ্নটাতে। যাই হোক, তো এই জন্য বললাম যে খুব একটা গুরুত্বপূর্ণ একটা টপিক না। এখান থেকে প্রশ্ন ওই আইওটিতে একবারই আসছিল, তারপর আর খুব একটা আসে নাই। সো লম্ব দূরত্ব বলতে হচ্ছে তোমার কি বলবো, ওই যে তোমার হচ্ছে বহিস্থ বিন্দু থেকে লম্ব দূরত্ব আর কি, যে একটা বিন্দু আছে বাইরে সরলরেখার, এখান থেকে যে লম্ব দূরত্ব ডি এটা আমরা বের করতে চাচ্ছি, এখান থেকে কিন্তু ভালো প্রশ্ন আসে, গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে আমাদের দেখো 6টা এমসিকিউ আছে লাস্ট কয়েক বছরে, এবং হচ্ছে তোমার আছে এমসিকিউ যদিও কম আসছে মনে হচ্ছে, রিটার্ন কিন্তু 5টা আসছে, রিটার্ন 5টা কিন্তু কম না, ঠিক আছে? আচ্ছা, দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় সংক্রান্ত। তো মধ্যবর্তী কোণ এটা বুয়েট খুবই পছন্দ করে, বুয়েট খুবই পছন্দ করে যে দুইটা সরলরেখার যে মধ্যবর্তী কোণ দিয়ে দিছে, মানে একটা সরলরেখা দেওয়া আছে, সরলরেখার সাথে একটা বিন্দু দেওয়া আছে, বলছে যে এই যে সরলরেখা আছে তার সাথে এই বিন্দু দিয়ে যেমন দুইটা সরলরেখার সমীকরণ বের করো, যারা এখানে মনে করো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সো এরকম দুইটা সরলরেখা পসিবল। সো এই যে আমাদের অঙ্কগুলো আছে, এগুলো বুয়েট খুব পছন্দ করে, তোমরা এটা করে যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রতিবিম্ব নির্ণয় এটা হলো লিখে রাখো, যে লিখে রাখতে পারো, আমি লিখতেছি না। আইওটি খুব পছন্দ করে, এমসিকিউতে আসছে অনেক বেশি, কটকটি সালে একবার বুয়েটে আসছে, মানে অনেক বছর আগে একবার বুয়েটে আসছিল রিটেনে, কিন্তু হচ্ছে তোমার ম্যাক্সিমাম এখান থেকে ম্যাক্সিমাম যত প্রশ্ন দেখবে প্রতিবিম্ব রিলেটেড সবই দেখবে আইওটিতে আসছে। সো দিস ইজ আইওটি ফেভারিট টপিক, দিস ইজ আইওটি ফেভারিট টপিক আর কি, হ্যাঁ। আর দিস ইজ হচ্ছে বুয়েট ফেভারিট টপিক। ওকে, আমি বলতেছি না তোমার বেলায় আসবে, বাট হচ্ছে ওদের ফেভারিট টপিক আর কি। আচ্ছা, তাহলে চলো আমরা পরেরটাতে চলে যাই। দেখো, কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ এবং হচ্ছে তোমার হচ্ছে এই ধরনের এই রিলেটেড যা যা জিনিসপত্র আছে, যে কোথায় অবস্থান, বিন্দুর অবস্থান, এই ধরনের জিনিসপত্র, সূক্ষ্মকোণে বিন্দু আছে নাকি স্থূল কোণে আছে, এরকম কিছু জিনিসপত্র আছে। তো এখান থেকে দেখো আমাদের হচ্ছে রিটেন অনেক আসছে, তো গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে কিন্তু তোমার হচ্ছে যথেষ্ট ভালো প্রশ্ন আসে আর কি, ঠিক আছে? যে রিটেনের ক্ষেত্রে, যে ধরো এই দুইটা সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করো, বা মধ্যবর্তী স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করো, বা এই বিন্দুটা সূক্ষ্মকোণে আছে নাকি স্থূলকোণে আছে এটা তুমি বের করো, ঠিক আছে? এই ধরনের জিনিসপত্র আমাদের পরীক্ষা আসে। সো তোমার হচ্ছে রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউতে অত গুরুত্বপূর্ণ না, বাট একেবারে ফেলা যাওয়ার মতো না। আর বিবিধ বলতে তো বিবিধ বিবিধ, মানে এখান থেকে কোনো একটা প্রশ্ন হয়তো তারা হচ্ছে টাইপের মধ্যে ফেলতে পারে না, সেজন্য বিবিধ দেওয়া হয়েছে। এটাকে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু বলার কিছু নাই। বিবিধ মানে বিবিধ, মানে এমন একটা প্রশ্ন আসছে ধরো যে প্রশ্নটা হচ্ছে কোনো ক্যাটাগরিতে ফেলা যাচ্ছে না, বাট হয়তো মানে ক্যালকুলেশন করে করা যাবে আর কি। তো এই জন্য এটাকে বিবিধ নাম দেওয়া হয়েছে, কিন্তু মানে এটা তো খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, তো দেখো এরপরে কি আছে, বৃত্ত চ্যাপ্টার। তো বৃত্ত চ্যাপ্টারে যদি আমরা যাই, আমরা দেখতেছি যে হচ্ছে তোমার বৃত্তের প্রথম যে আমাদের টপিক আছে, সব থেকে বাচ্চাদের টপিক, সেটা হলো কেন্দ্র, ব্যাসার্ধ এবং ক্ষেত্রফল নির্ণয়। এখান থেকে এমসিকিউ আসবে অবশ্যই, রিটার্ন আসা হাইলি আনলাইকলি, ঠিক আছে? হাইলি আনলাইকলি। দেখো একবার আসছে, মানে খুব একটা রিটার্ন প্রশ্ন এখান থেকে আসে না, যে তুমি একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, তুমি এখান থেকে বৃত্তের কেন্দ্র টেন্দ্রগুলো বের করো, এটা রিটার্নে আসছে, দ্যাট উড বি মানে গুড ডে ফর এক্সামিন, মানে যারা পরীক্ষা দিচ্ছে আর কি, ঠিক আছে, এক্সামিনিস। তো যাই হোক, এখন আমরা দেখি যে হচ্ছে বৃত্ত হওয়ার শর্ত, হ্যাঁ, এখান থেকেও তোমার হচ্ছে এমসিকিউ আসতে পারে, যে কোন শর্তে এটা বৃত্ত হবে আর কি। একটা সমীকরণ দিল, দিয়ে বললো যে কে এর মান কত হলে এটা বৃত্ত হবে। খুব একটা আসে না এমসিকিউতে, দেখো মাঝে মাঝে আসছে, এই জন্য এটাকে 2 স্টার দেওয়া হয়, 1 স্টার দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, বৃত্তের পরামিতিক সমীকরণ স্টিল বেশি ইম্পর্টেন্ট কোনো টপিক না। পরামিতিক মানে কি, যে এক্স আর ওয়াইকে একটা তৃতীয় চলকের মাধ্যমে প্রকাশ করলে এটাকে পরামিতিক সমীকরণ বলে। খুব একটা গুরুত্বপূর্ণ টপিক না, এমসিকিউ আসছে দেখো 2টা। কেন্দ্র দেয়া আছে, অন্য কোনো বিন্দু দিয়ে যায়, এটাও খুব একটা গুরুত্বপূর্ণ টপিক না। এটা হলো রিটেনে একবার মনে হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস মানে বুটেক্সে আসছিল। তো আলটিমেটলি তোমার হচ্ছে কি বলে, এত গুরুত্বপূর্ণ না, বাট এটা কিন্তু লাগতে পারে। কোথায় লাগতে পারে, যে অ্যাজ এ সিঙ্গেল টপিক ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, ওই যে অ্যাজ এ হোল ইট মাইট বি মানে নেসেসারি, যে অন্য কোনো একটা অঙ্কের মধ্যে একটা পার্ট হিসেবে লাগতেছে। এখানে একটা ফর্মুলা আছে যে কেন্দ্র দেওয়া আছে, একটা বিন্দু দিয়ে যায়, ওই ফর্মুলাটা দেখা গেলো তুমি অন্য কোনো অঙ্কের লাস্টে তুমি ইউজ করতেছো। সো অ্যাজ এ সিঙ্গেল টপিক ইটস নট ইম্পর্টেন্ট, বাট অ্যাজ এ হোল ইট মাইট বি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো এরপরে কি হয়েছে তোমার হচ্ছে অক্ষকে স্পর্শ করে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, অক্ষকে স্পর্শ করে, অক্ষকে ছেদ করে, হ্যাঁ, তারপরে হচ্ছে অক্ষকে স্পর্শ আর ছেদ, এই দুইটা টপিকই ভেরি গুরুত্বপূর্ণ। দেখো এই স্পর্শ করা থেকে অনেক এমসিকিউ আসছে, আবার রিটেন একটু কম আসছে, কিন্তু হচ্ছে আবার এই যে এখান থেকে আবার রিটেন আসছে, এমসিকিউ আসছে, তুমি এই দুইটাকে মানে এই দুইটাকে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। আমি আই মানে কনসিডার দেম অ্যাজ এ সিঙ্গেল ওয়ান আর কি, স্পর্শ আর ছেদ, এক্স অক্ষকে স্পর্শ বা এক্স অক্ষকে ছেদ, ওয়াই অক্ষকে স্পর্শ, ওয়াই অক্ষকে ছেদ, মোটামুটি সিমিলার কন্ডিশন। সো ওই দুইটার রিলেট অ্যাজ এ হোল দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা, ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে, এই যে অ্যাজ এ সিঙ্গেল টপিক ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, অ্যাজ এ হোল ইটস ইম্পর্টেন্ট আর কি, হ্যাঁ। যে তুমি যদি মনে করো যে ভাইয়া ব্যাসের প্রান্তবিন্দু থেকে দেখেন মাত্র 2টা এমসিকিউ আসছে এবং হচ্ছে আপনার একটা রিটার্ন আসছে, খুব একটা তো গুরুত্বপূর্ণ না, রাইট? কিন্তু এই জিনিসটা আমাদের অনেক কাজে লাগে, যে ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে, বৃত্তের সমীকরণ বের করতে হবে। এটা দেখা গেছে যে আমরা অনেক অঙ্কের মধ্যে ব্যবহার করতেছি, সেটা খেয়াল রাখবো, যে এটা সিঙ্গেল টপিক হিসেবে ইম্পর্টেন্ট না, তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একটা টপিকের মধ্যে একটা বড় অঙ্কের মধ্যে একটা ছোট পার্ট হিসেবে আমাদের কাজে লাগতেছে। আচ্ছা, 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ এত বেশি ইম্পর্টেন্ট না, তবে রিটেনে তোমার হচ্ছে রিসেন্টলি
কয়েক বছর আগে 17 না 18 সালে একবার বুয়েটে প্রশ্ন আসছে, ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা, বৃত্তের সমীকরণ নির্ণয় যার কেন্দ্র বিভিন্ন রেখার উপর অবস্থিত, এই দুইটাও কাইন্ড অফ সিমিলার টপিক, যে বা সিমিলার ওয়েতে সলভ করা যায় আর কি, যে এই দুইটা আর কি, হ্যাঁ সিমিলার ওয়েতে সলভ করা যায়। তো এর মধ্যে দেখো এটাকে 2 স্টার দেওয়া হয়েছে, এটাকে 1 স্টার দেওয়া হয়েছে, দুইটা থেকেই মোটামুটি পরিমাণ হচ্ছে অঙ্ক আসছে, হ্যাঁ যে কেন্দ্র মানে একটা রেখার উপর অবস্থিত এবং অন্য দুইটা বিন্দু দিয়ে যায় এরকম কোনো কন্ডিশন দেওয়া আছে, অথবা তিনটা আলাদা আলাদা বিন্দু দিয়ে যায় এরকম কন্ডিশন দেওয়া আছে, দুইটাই একই ওয়েতে প্রসেসে সলভ করা যায়। তো এই জন্য হচ্ছে মোটামুটি দুইটা মিলাই তুমি বলতে পারো 2 স্টার টাইপের একটা প্রবলেম টপিক। আচ্ছা, এরপরে কি আছে, সরলরেখা বৃত্তকে স্পর্শ করার শর্ত, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টপিক। যদিও তোমার হচ্ছে এখানে এমসিকিউ দেখাচ্ছে 7টা, রিজনে দেখাচ্ছে একটা, তবে এখান থেকে প্রচুর প্রশ্ন ইঞ্জিনিয়ারিং এ আসুক, ভার্সিটি পরীক্ষাগুলোতেও কিন্তু আসে আর কি, খুবই কমন একটা টপিক যে সরলরেখা বৃত্তকে স্পর্শ করার শর্ত কি আসলে, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, মানে স্পর্শকের, এটাই কন্ডিশন, এই কন্ডিশন দিয়ে আমাদের অনেক অঙ্ক করা যায়। আচ্ছা, একটা নির্দিষ্ট রেখাকে স্পর্শ করলে তা হতে বৃত্তের সমীকরণ নির্ণয়, খুব একটা ইম্পর্টেন্ট টপিক না, মাঝে মাঝে প্রশ্ন আসে। আচ্ছা, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ টপিক, যে কোনো রেখার উপর লম্ব বা কোনো রেখার সমান্তরাল বা অন্য কোনো শর্তযুক্ত বৃত্তের স্পর্শকের সমীকরণ বের করো, যে মনে করো এমন একটা বৃত্তের স্পর্শকের সমীকরণ বের করো যেটা অমুক রেখার উপরে লম্ব বা অমুক রেখার সমান্তরাল, তাহলে ওইগুলা হচ্ছে আমাদের কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসে। দেখো রিটেনে প্রশ্ন আসছে, তো রিটেনে প্রশ্ন আসছে মানে কি, এটা গুরুত্বপূর্ণ একটা টপিক হিসেবে চলে যায়। আচ্ছা, বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য সমীকরণ নির্ণয়, এখান থেকে এমসিকিউ আসে, এই যে এমসিকিউর জন্য 2 স্টার দেওয়া হয়েছে, বাট খুব বেশি রিটার্ন কিন্তু আসে না, জ্যায়ের দৈর্ঘ্য বের করা আর কি, হ্যাঁ জ্যায়ের দৈর্ঘ্য সমীকরণ। একবার হচ্ছে তোমার অন্য একটা আইডিয়া থেকে সমীকরণ আসছিল, যেমন হচ্ছে তোমার এই যে জ্যায়ের দৈর্ঘ্য না, জ্যায়ের সমীকরণ দেখো পরের টপিক যেটা আছে, যে অন্তর্বিভক্তকারী কোনো বিন্দু দেওয়া আছে, যে জ্যাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা যদি বুয়েটেরটা সহজ আসছিল, জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া আছে, জ্যায়ের সমীকরণ বের করো, তো এটা বুয়েট একবার দিছিল রিটেনে, খুবই সহজ, একদম খুবই পানি ভাত একটা ম্যাথ, 18 সালে আসছিল মোস্ট প্রবাবলি। আচ্ছা, তো বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান, এটা হলো আমাদের এত বেশি লাগে না এমসিকিউ ছাড়া, সো এমসিকিউতেই তোমার হচ্ছে আছে। তো রিটেনের ক্ষেত্রে জেনারেলি তোমার হচ্ছে এটা ব্যবহার করা খুব একটা লাগে না, বাট তোমার হচ্ছে ধরো একটা বিন্দু দিয়ে বললো অমুক বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ বের করো, কিন্তু বিন্দুটা তাহলে বাইরে হইতে হবে, তো তোমার দেখা গেলো বিন্দুটা ভিতরে আছে, তাহলে কিন্তু অঙ্কই হবে না, সো ওইটা তোমরা টেস্ট করার জন্য ব্যবহার করতে পারো আর কি। তো বৃত্তের উপরস্থ, বাট আশা করতেছি এরকম অঙ্ক দিবে না তোমাকে যে বাইরে আছে না থেকে ভিতরে দিছে, অঙ্ক যদি মানে ভুল না হয় অঙ্ক, এরকম দেওয়ার কথা না, তুমি লিখবা যে এটা তো বাইরে নাই ভিতরে আছে, তাহলে অঙ্ক হচ্ছে না, এমনি 10 মার্ক পেয়ে যাচ্ছি, এত ইজি না আর কি। তো বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ, এটা 3 স্টার, একটা উপরস্থ বিন্দুতে স্পর্শক, এটা আমাদের এমসিকিউতেও কাজে লাগে, এটা আমাদের রিটেনেও কিন্তু কাজে লাগে, ঠিক আছে। বৃত্ত দেখি শেষই হয় না, তারপরে দেখো কি আছে, এরপরে আছে হচ্ছে একটা বৃত্ত একটা সরলরেখাকে একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে, এখান থেকে দেখো রিটেন প্রশ্ন আসছে, হ্যাঁ সো ভালোই মানে গুরুত্বপূর্ণ, মোটামুটি 2 স্টার দেওয়া হয়েছে এখানে। তো এখানে বলা হয়েছে যে বৃত্তকে নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে বৃত্তের বহিস্থ বিন্দু হতে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, এটা এখান থেকে এটা এটা একটু কেটে দাও, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, এখান থেকে এমসিকিউ আসে আমাদের, ঠিক আছে। বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য এবং বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের সমীকরণ, এটাও খুব একটা ইম্পর্টেন্ট টপিক না, ভালো অঙ্ক, বোর্ড পরীক্ষায় আসতো, অ্যাডমিশনে খুব একটা আসে না, সো দেখো ওই যে আসছিল মাঝে মাঝে আর কি কয়েক বছর আগে। সরলরেখা বৃত্তের অন্তর্ভুক্ত কোণ নির্ণয়, এটা থেকে একটা অঙ্ক একবার চুয়েট এমসিকিউতে আসছে, এর জন্য একটা ফর্মুলা আছে, ফর্মুলা আমরা দেখাই দিব। আচ্ছা, তারপরে তোমার কি আছে, সঞ্চারপথের সমীকরণ নির্ণয়, এই যে এখান থেকেও তোমার হচ্ছে 1 স্টার দেওয়া হয়েছে, তবে এখান থেকে মাঝে মাঝে কিন্তু 2-1টা প্রশ্ন ভালো প্রশ্নই চলে আসে, স্পেশালি আইওটিতে বা হচ্ছে সিকের ওয়েটে, ঠিক আছে, মানে সিকের ওয়েট মানে যেখানে এমসিকিউ হইতো আর কি, তো এখন তুমি কুয়েট চিন্তা করতে পারো সেখানে। মৌলিক অক্ষ, সাধারণ জ্যা, এই ধরনের একটা টপিক আছে আমাদের, স্পর্শ বিন্দুগামী সাধারণ স্পর্শক, এখান থেকে কিন্তু এমসিকিউ আমাদের ভালো প্রশ্ন আসে, সেটা ক্ষেত্রে 3 স্টার দেওয়া হয়েছে, যে সাধারণ জ্যায়ের সমীকরণ বের করো, সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য বের করো, এই ধরনের জিনিসপত্র আমাদের অনেক সময় আসে। পোলার সমীকরণ বৃত্তের, এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক না, মাঝে মাঝে আমাদের এমসিকিউ বা হার্ডলি একবার দুইবার রিটেনে আমাদের হচ্ছে পরীক্ষার প্রশ্ন আসে, ঠিক আছে। ওকে, এবার আমরা চলে যাচ্ছি আমাদের ত্রিকোণমিতিতে। ত্রিকোণমিতি ফার্স্ট পেপারে এখানে তুমি একটু দেখতে পারো, সরি ত্রিকোণমিতিতে চলে আসছি, এখানে এক গাদা 3 স্টার। 3 স্টার কেন, কারণ ভাইয়া ত্রিকোণমিতি ইজ এ বিট আনপ্রেডিক্টেবল চ্যাপ্টার। আনপ্রেডিক্টেবল চ্যাপ্টার মানে কি, এটা থেকে প্রশ্ন আসলে কোন জায়গা থেকে আসবে তুমি এটা বলতে পারো না, এটা জানা নেই। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমি ধরো ত্রিকোণমিতির উপরে তোমার হচ্ছে ক্লাস নিলাম ধরো 20টা, ধরো মনে করো অ্যাডমিশনে, তাও তুমি ত্রিকোণমিতিটা তোমার পরীক্ষা হলে অ্যান্সার করতে পারবা না যদি তুমি প্র্যাকটিস না করো। তো ত্রিকোণমিতি, আমি সবসময় একটা কথা বলি যে ত্রিকোণমিতি ইজ নট লাইক যে আমি ত্রিকোণমিতি ইচ্ছা মতো করে ফেললাম, হ্যাঁ ত্রিকোণমিতি ইজ এ প্র্যাকটিসের জিনিস, এবং এটা টিচার ধুয়ে খেলেও হবে না, এটা নিজেরই প্র্যাকটিস করতে হবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। সো ত্রিকোণমিতির ক্ষেত্রে দেখো অনেকগুলো 3 স্টার দেওয়া হয়েছে কেন, কারণ ইটস এ বিট আনপ্রেডিক্টেবল। দেখো সংযুক্ত কোণের ত্রিকোণমিতির রাশি মানে ওই যে 90 ডিগ্রি প্লাস থেটা, 90 ডিগ্রি মাইনাস থেটা, এরকম জিনিসপত্র যদি আমাদের থাকে, এখান থেকে কিন্তু খুব একটা এমসি মানে প্রশ্ন আসে না, কিন্তু অনেক ক্ষেত্রে এটা কাজে লাগতেছে, যে ক্ষেত্রে 90 ডিগ্রি প্লাস থেটা এমনি অনেক বড় অঙ্কের মধ্যে আসছে, তুমি তখন ওটা কনভার্ট করে ফেললা, ওই যে অ্যাজ এ সিঙ্গেল টপিক এটা ইম্পর্টেন্ট না, বাট এজ এ হোল ইট মাইট বি ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে। ধারা সংক্রান্ত এখান থেকে 2 স্টার, এখান থেকে মাঝে মাঝে আমাদের প্রশ্ন আসে যে বিভিন্ন রকম সাইন স্কোয়ার কজ স্কোয়ারের ধারা, তারপরে তোমার হচ্ছে ট্যান কটের ধারা, এরকম কিছু ধারা আছে আর কি।
আচ্ছা, এরপরে তোমার হচ্ছে কি বলছে, যৌগিক কোণ সম্পর্কিত ত্রিকোণমিতিক রাশি। দেখো যৌগিক কোণ মানে সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, মানে এ প্লাস বি এ মাইনাস বি টাইপের জিনিসপত্র কতগুলো এমসিকিউ আসছে, রিটেনেও দেখো ভালোই আসছে। এবং একইভাবে তোমার হচ্ছে যৌগিক কোণের পরে হচ্ছে তোমার কি আছে, মানে এটা কতটা ইম্পর্টেন্ট, 3 স্টার দেওয়া হয়েছে। তো গুণিতক কোণ, উপগুণিতক কোণ, এখান থেকে দেখো গুণিতক উপগণিতকের সূত্রগুলো প্রায় একই রকম, ঠিক আছে। তো এখানেও দেখো প্রচুর আমাদের এমসিকিউ আসছে, রিটেনও দেখো ভরি ভরি আসছে। এবং এখান থেকে একটা স্পেসিফিক টপিক আছে যেখান থেকে রিটেন অনেক বেশি আসে, এটা আমরা ক্লাসের মধ্যে দেখবো। এবং মানে তোমার পরীক্ষায় ওটার থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। আচ্ছা, ত্রিকোণমিতিক অভেদ। অভেদ বলতে এখানে অনেক সময় আমাদের প্রশ্ন দেওয়া থাকে যে এ প্লাস বি প্লাস সি সমান পাই হলে অমুকটা প্রমাণ করো। তো এই ধরনের কিছু একটা কন্ডিশনের রেসপেক্টে ওইটা প্রমাণ করতে হবে যে এ প্লাস বি প্লাস সির মান যাই হোক না কেন, এর যোগফল যদি পাই হয় তাহলে ওইটা সবসময় সত্য। সো এটা হলো তোমার হচ্ছে একটা ওই ত্রিকোণমিতিক অভেদ আর কি, হ্যাঁ। তো এখান থেকে আমাদের 3 স্টার দেওয়া হলো, এখান আগের তুলনায় একটু কম ইম্পর্টেন্ট, বাট মোটামুটি রিটার্নও কিন্তু প্রশ্ন আসে, এমসিকিউতে কিন্তু প্রশ্ন আসে, আগেরগুলোর তুলনায় একটু কম ইম্পর্টেন্ট। সো হয়তো তবে আবার 2 স্টার দিয়ে দিলে বেশি কম হয়ে যায় আর কি, ঠিক আছে, এই জন্য ওভাবে রাখা হয়নি। আচ্ছা, শর্ত সাপেক্ষে ত্রিভুজে অজানা রাশি নির্ণয়, এখান থেকে তুমি দেখতেই পারতেছো যে ভাইয়া কোটি কোটি এমসিকিউ আসছে, মানে 27টা আসছে লাস্ট কয়েক বছরে, এবং রিটার্নও কিন্তু আসছে। তোমার হচ্ছে মানে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, তো এভাবে শর্ত সাপেক্ষে প্রমাণ, যে একটা কন্ডিশন দেওয়া আছে এটা রেসপেক্ট এটা প্রমাণ করো। তো ওই ধরনের অঙ্ক আমাদের আছে। এবং এটা আসলে ত্রিভুজের গুণাবলী চ্যাপ্টারের মধ্যে আর কি, হ্যাঁ, শর্ত সাপেক্ষে ত্রিভুজের প্রকৃতি নির্ণয়, এটাও মোটামুটি আমাদের 2 স্টার বা 3 স্টার টাইপের একটা প্রবলেম, এটা 2 স্টার দেওয়া যেত আর কি, হ্যাঁ, এই লাস্টেরটা। তো যাই হোক সমস্যা নেই। তো মোটামুটি এটা হলো আমাদের ত্রিকোণমিতি ফার্স্ট পেপার। তো আবারও বলতেছি, ত্রিকোণমিতিতে টপিক মনে হচ্ছে ভাই আপনি এত কম দিচ্ছেন, মাত্র 9টা টাইপ। অ্যান্সার ইজ হ্যাঁ 9টা টাইপ, কিন্তু ওই যে মনে করে একটা টাইপ একটা চ্যাপ্টার আর কি। যেমন এই যৌগিক করে ত্রিকোণমিতি কোন এটা দেখা গেল 7.2 7.3 কভার করতেছে, তারপরে উপগণিতক দেখা গেল 7.4 কভার করতেছে, হ্যাঁ, একটা টাইপে একটা টপিক কভার, মানে একটা টাইপে একটা পুরো চ্যাপ্টারকে কভার করতেছে। এবং এটা এরকমও না যে হচ্ছে তোমার ক্লাস অনেক দেয়া লাগবে এখানে। ক্লাসের মধ্যে আমরা তোমাদের ত্রিকোণমিতিতে কি করব, তোমাদেরকে আমরা দেখাই দিব যে দেখো এখান থেকে বেশি প্রশ্ন আসে, এগুলো তোমার হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো তোমরা সলভ করবা বেশি, অনেক প্রবলেম আমরাও সলভ করবো ক্লাসের মধ্যে। বাট ত্রিকোণমিতিতে মেইন ফোকাস হচ্ছে পুরা বই, কোন বই, যে কোনো বই তুমি যেটা পড়ছো সেটাই হবে, জাস্ট ধরে যেভাবে তুমি বোর্ডে সলভ করছিলা পুরোটা সলভ করবা। ত্রিকোণমিতি যদি পরীক্ষায়, অ্যাডমিশন পরীক্ষায় যদি দেখো কমন আসে নাই, তাহলে আগে অ্যান্সার করবো না, আগে অ্যান্সার না করে অন্যগুলো অ্যান্সার করবা, তাই লাস্টে গিয়ে ওটা অ্যান্সার করার চেষ্টা করবা, ঠিক আছে। ত্রিকোণমিতির জন্য যদি পরীক্ষা দেখো যে তোমার এমন কিছু আসছে যা তুমি আগে কখনো দেখো নাই, এবং সেটা তুমি যদি টাইম ওয়েস্ট করো তোমার অনেক টাইম ওয়েস্ট হবে, বিশেষ করে ইটস এ ফ্যাক্ট। সো ত্রিকোণমিতি এবং ইন্টিগ্রেশনের অনির্দিষ্ট জগৎ যদি দেখো তুমি এমন জিনিস আসছে যে তুমি জীবনেও চোখে দেখো নাই, তাহলে তুমি আনসার আগে করবা না, আগে অন্যগুলো অ্যান্সার করে আসবা। লাস্টের সময় থাকবে যখন, তখন হচ্ছে তুমি এখন ওইটা নিয়ে তোমার টাইমটা দিবা, ঠিক আছে, এটা খেয়াল রাখবা। কারণ হচ্ছে এটা মানে এতটা ইজি না পরীক্ষার হলে বসে সব কিছু না কিছু মানে ত্রিকোণমিতি মিলানো, এটা মাথায় রাখবা। সো রিয়েলিটি চেক করবো আমরা এখানে একটু। অন্তরীকরণের লিমিট, অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারে লিমিটের অস্তিত্বশীলতা এই টপিক থেকে খুব একটা প্রশ্ন আসে না, 1 স্টার দেওয়া হয়েছে। বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা হাউএভার 1 স্টার দেওয়া হইলেও এইটা থেকে লাস্টে এইটাকে আমরা একটা স্টার বাড়াই দিতে পারি। একটা স্টার বাড়াই দিতে পারি কেন? কারণ এখানে বুয়েটের 14 সালে একটা প্রশ্ন আসছিল, তারপর অনেক বছর আসতো না। তো সেখানে আমার তোমার হচ্ছে আমরা জন্য 1 স্টারই দেওয়া ছিল, যেটা অত গুরুত্বপূর্ণ না। কিন্তু রিসেন্টলি আরেকটা প্রশ্ন আসছে, তো মনে হয় একটু দেখো যে তোমাদের কোয়েশ্চেন ব্যাংকেই আছে। তো তোমার মানে ওই তো যে যেহেতু তোমার হচ্ছে অনেক বছর পরে আবার আসছে, মানে স্যার কি বলবো যে স্লাইড ট্রেন্ড যেখান থেকে আস্তে আস্তে বিল্ড আপ করা শুরু করবে। সো এটা 1 স্টার দেওয়ার কারণ হচ্ছে এটা মাত্র 2টা প্রশ্ন আসছে, কিন্তু এটা রিসেন্ট পরীক্ষা একবার আসছে এবং কটকটি সালে একবার আসছিল। সো এটা খেয়াল রাখো যে রিসেন্টলি আসা মানে এটা গুরুত্বপূর্ণ দিকে যেতে পারে। আচ্ছা, তো এখানে তোমার লিমিট মানে এই এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ টাইপের বসায় কিছু অঙ্ক আছে, খুব একটা গুরুত্বপূর্ণ না। আসলে একটা কেটে দিই, ওখানে একটা বাড়াই দিছি, তো এখানে একটা কেটে দিই, ঠিক আছে, এটা কেটে দিলাম, এটা 1 স্টার। এরপরে দেখো কি হয়েছে, যে হচ্ছে তোমার হরে বর্গমূল আছে, মানে রুট ওভার সামথিং আছে থাকলে কি অনুবন্ধী দিয়ে গুণ করতে হয়, এই টাইপের আমাদের একটা জিনিস আছে। তো সেটা আমরা দেখো এখান থেকে আমাদের অনেক সময় এমসিকিউ আসে, এটা লাপিডাস রুল দিয়েও করা যায়। তো এরপর হচ্ছে সূচক লগারিদম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে দেখো অনেক এমসিকিউ আসে এবং আমাদের রিটেনেও কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। এরপরে ত্রিকোণমিতিক ফাংশন বা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এটাও খুবই গুরুত্বপূর্ণ, দেখতে পারতেছো আছে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মিশ্র ফাংশন, মানে মিশ্র বলতে কি, মিশ্র বলতে তোমার সাইন, অনেক সময় ট্যান, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, তারপরে আর কি সাইন ইনভার্স, ট্যান ইনভার্স, এগুলো রিলেটেড কিছু কমন ফর্মুলা আছে। এই ফর্মুলা থেকে প্রচুর প্রশ্ন আসে, দেখো এমসিকিউ আসছে, রিটেনও আসছে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো এটা আরো একটা স্টার বাড়াই দিই, আর কি, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এরপরে দেখো কি হচ্ছে যে এক্স এর মান ইনফিনিটির দিকে গেলে, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এক্স টেন্স টু ইনফিনিটি দিকে, এখানে একটা স্টার বাড়াই দিই। এক্স টেন্স টু ইনফিনিটি রিলেটেড যে আমাদের মানে ইয়াগুলো আছে, এটাও আমাদের গুরুত্বপূর্ণ আমাদের টপিক। আচ্ছা, এরপর আছে এক্সপোনেনশিয়াল ফর্ম আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। রিটেনে বুয়েটে একবার আসছিল, তোমার হচ্ছে কখনো আসে কখনো আসে না, এটা আসলে কোন ফর্ম, এটা আসলে এটা আর কি, যে বেসিক ফর্মুলা হচ্ছে এটা, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়াল টু ই। এই যে ফর্মুলাটা আছে, এটা আরেকটা ভার্সন আছে, তোমার ক্লাসের মধ্যে দেখবো আমরা, ওই ধরনের রিলেটেড প্রবলেমগুলো আছে আমাদের। আচ্ছা,
এরপরে কি বলছে সীমাস্থ মান থেকে, এটাতে আমরা হচ্ছে একটা স্টার বাড়াই দিই, মানে যদিও হচ্ছে মানে এটা আরো স্টার বাড়াই দাও, যদিও তুমি দেখতেছো বেশি প্রশ্ন আসে নাই বাট রিসেন্টলি আসছে যে সীমাস্থ মান দেয়া আছে, মানে এটা হলো রিটার্নে একটা না মনে হয়, আরো রিটার্নে বুয়েটে মনে হয় একটাই আসছে, ঠিক আছে। তো যাই হোক, তোমার হচ্ছে এই সীমাস্থ মান দেয়া আছে, সেখান থেকে তোমার হচ্ছে অজানা রাশি বের করতে হবে। এখান থেকে আগে কুয়েট প্রশ্ন দিত, শুধু শুধু কুয়েট এমসিকিউ দিত, আর কেউ দিত না। বাট রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত, ও আচ্ছা হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা আসছিল, এই জন্য আমার মনে হচ্ছে যে আরো আছে আর কি। হ্যাঁ, তোমার হচ্ছে এই বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি সবাই এখান থেকে প্রশ্ন দিচ্ছে যে সীমাস্থ মান দেয়া আছে, কোনো একটা জিনিস বের করতে হবে, অজানা রাশি। হ্যাঁ, মূল নিবন্ধীকরণ এত বেশি ইম্পর্টেন্ট না, গুরুত্বপূর্ণ অত বেশি ছিল হচ্ছে বোর্ড পরীক্ষায়, অ্যাডমিশনে অত বেশি গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। ফাংশনকে সরলীকরণ করে অন্তরীকরণ, এটা হলো এমসিকিউর জন্য আমাদের অনেক দরকারি, যে দেখা গেল একটা ফাংশন দিচ্ছে অনেক কমপ্লিকেটেড ভাবে, আমরা আগে সিম্পলিফাই করবো, তারপরে ডিফারেন্সিয়েশন করবো, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, যে চেইন রুল হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু শুধুমাত্র অ্যাজ এ সিঙ্গেল টপিক গুরুত্বপূর্ণ না, এটা অ্যাজ এ হোলও গুরুত্বপূর্ণ, যে এই চেইন রুল খুবই খুবই ইম্পর্টেন্ট, যে মনে করি এটা এক্স কিন্তু এটা তো এক্স না, তাহলে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এই কথাটা মাথায় রাখবে। তারপরে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণ মোটামুটি গুরুত্বপূর্ণই। ত্রিকোণমিতিক প্রতিস্থাপন, সূচক ফাংশনে প্রতিস্থাপনটা আসলে আমরা প্রতিস্থাপন ছাড়া করার ট্রাই করবো, আমরা দেখাবো যে প্রতিস্থাপনটা আমরা আসলে চেষ্টা করবো না করতে। এরপরে নতুন সূচক ফাংশন সমাধানে লগারিদমের প্রয়োগ। সো লগারিদমের যে ব্যাপারটা আছে, যে সূচক থাকলে মানে ধরো তোমার হচ্ছে এরকম আছে যে তোমার হচ্ছে ওয়াই সমান সাইন এক্স টু দি পাওয়ার কজ এক্স, ঠিক আছে, হোল টু দি পাওয়ার কজ এক্স, এরকম ধরো আছে যে চলকের উপরে চলক আছে, এই ক্ষেত্রে আমাদের লগারিদম ব্যবহার করতে হয়, বা একটা ইউ টু দি পাওয়ার ভি এর একটা সূত্র আছে, সেটা আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে আমাদের প্রশ্ন আসে অব্যক্ত ফাংশন আর কি। হ্যাঁ, অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে তুমি বলতে পারো যে ভাইয়া এই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক প্রশ্ন দেখো এমসিকিউতে আসে, ইভেন রিটেনেও আসে। অব্যক্ত ফাংশন মানে কি, মানে এই ওয়াই কে এক্স এর মাধ্যমে ফুললি প্রকাশ করা যাচ্ছে না, এটা হচ্ছে অব্যক্ত ফাংশন। তো পরামিতিক সমীকরণের অন্তরীকরণ, এটাও হচ্ছে আমাদের মাঝে মাঝে এমসিকিউ আসে, এখানে 2-3 স্টার দেওয়া হয়েছে কারণ এটা থেকে কিন্তু একবার রিটার্নও আসছিল, যে কোনো সময় আসতে পারে আর কি। হ্যাঁ, সো অব্যক্ত আর পরামিতিক গুরুত্বপূর্ণ দুইটা টপিক। আর অসীম পর্যন্ত চলতে থাকা ফাংশনে এটা 1 স্টার দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা মাঝে মাঝে এমসিকিউ আসে, যে দেখা গেল যে রুট এক্স, রুট ওভার এক্স, রুটের এর মধ্যে এক্স যেতেই আছে ইনফিনিটি পর্যন্ত, ওই ধরনের ফাংশনকে ইন্টিগ্রেশন করতে হবে, এই ডিফারেন্সিয়েশন করতে হবে, এই ধরনের অঙ্ক অনেক সময় আমাদের আসে। ওকে, এরপরে দেখো কি বলা হয়েছে, যে এন তম অন্তরক, এটা এমসিকিউর জন্য ভেরি ইম্পর্টেন্ট। এন তম অন্তরক, যে এই জিনিসটাকে এন বার ডিফারেন্সিয়েশন করলে বা 100 বার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এটা বের করো, গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমিক অন্তরীকরণের প্রমাণ, ইটস এ 5 স্টার প্রবলেম আর কি। হ্যাঁ, এটা থেকে প্রচুর এমসিকিউ আসে, ইটস এ রিটেনও আসে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে অন্তরীকরণ থেকে আসার মতো টপিকগুলোর মধ্যে এটা একটা অন্যতম আর কি। আবার কি আছে, স্পর্শকর অভিলম্ব, এখান থেকে এমসিকিউ আসে, দেখো রিটেনও আসে। তারপরে তোমার হচ্ছে অন্তরীকরণের ব্যবহারিক প্রয়োগ এবং লঘুমান গুরুমান, এই দুইটা। হ্যাঁ, মানে এই ব্যবহারিক প্রয়োগটা হচ্ছে রিসেন্ট, এই যে ব্যবহারিক প্রয়োগটা হচ্ছে রিসেন্ট পরীক্ষাগুলোতে ভালোই বেশি আসতেছে। ব্যবহারিক প্রয়োগ বলতে আসলে কি বোঝায়, যে মনে করো যে একটা জিনিস চেঞ্জ হচ্ছে, তার রেসপেক্টে আরেকটা জিনিস কিরকম ভাবে চেঞ্জ হয়। যেমন একটা প্লেট, মনে করো বৃত্তাকার থালা, তাকে আমি তাপ দিচ্ছি, তাহলে তার দেখা গেল ব্যাসার্ধ কত রেটে পরিবর্তন হচ্ছে সেটা দেওয়া আছে, তাই তার ক্ষেত্রফল পরিবর্তনের হার বের করতে বলছে। সো এই যে ব্যাসার্ধ পরিবর্তনের হার দেওয়া আছে, তার রেসপেক্টে ক্ষেত্রফল কিভাবে পরিবর্তন হচ্ছে এটা বের করা, একটার সাথে একটা কানেক্টেড যেহেতু, এটা হলো আমাদের কি মানে ব্যবহারিক প্রয়োগের মধ্যে আমরা ফেলাচ্ছি আর কি। ওখান থেকে কিন্তু রিসেন্ট পরীক্ষায় প্রশ্ন আসছে এবং বুয়েটেও আসছে। আর গুরুমান লঘুমান, এটা একটা 5 স্টার প্রবলেম, ঠিক আছে, 5 স্টার প্রবলেম, খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ দেখো 27টা আসছে, রিটার্ন আসতেছে তো 14টা, এটা রিসেন্টলি আরো আসবে আর কি ভবিষ্যতে। আর ওই তো গুরুমান লঘুমানেরই আরেকটা ছোট ভাই হচ্ছে এটা ব্যবহারিক প্রয়োগ, মানে গুরুমান লঘুমানের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ডিরেক্টলি ইকুয়েশন না দিয়ে তোমাকে একটা সিনারিও বলে দিল, সেখান থেকে তোমাকে ইকুয়েশন ফর্ম করে নিতে হয়। সো এটাও গুরুত্বপূর্ণ আর কি, আমি 3 স্টার দিয়ে দিলাম এখানে। হ্যাঁ, একই টপিকের মধ্যেই পড়ে। ওকে, তাই চলো আমরা পয়েন্টটাতে চলে যাই, দেখি কি আছে। ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের মধ্যে তুমি দেখতে পারতেছো যে এখানে অনেক টাইপ আছে। আবারও বলতেছি, ইন্টিগ্রেশন তোমার মানে আমি প্রত্যেকটা টাইপ ধরে ধরে বললে অনেক সময় লেগে যাবে, সো তোমাদের বোরিংও লাগবে। সো এত কিছু না বলে জাস্ট সহজ কথাই বলি। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তোমার পরীক্ষার হলে চেষ্টা করবা যে যদি কমন না পড়ে আগে অ্যান্সার না করতে। আগে একবার বলে দিছি এই কথা। ইন্টিগ্রেশন কিন্তু যদি এমন টাইপ আসে যেটা তুমি আগে কখনো দেখো নাই, পরীক্ষা হলে করা মানে ইম্পসিবল হয়ে যায় অনেক ক্ষেত্রে। অনেক সময় তোমার টাইম ওয়েস্ট করে, তোমাকে প্যানিক করে তোমার পরীক্ষা দেখা যাবে যেটা ভালো হতো ওই একটা অঙ্কের জন্য পরীক্ষাটা খারাপ হয়ে গেছে, বা পরীক্ষা দেখা যাচ্ছে তুমি চান্স পাও নাই একটা অঙ্কের জন্য, হইতে পারে। কেন? কারণ একটা অঙ্ক নিয়ে তুমি বসে আছো, অন্যগুলো তুমি করো নাই, এবং ওই একটা অঙ্ক নিয়ে তুমি যখন বসতেছো, তুমি যখন দেখতেছো এটা হচ্ছে না, তখন যেটা হয় যে ব্রেইন ফাংশন করা বন্ধ করে দেয়। আর এই ক্ষেত্রে যেটা হয় তোমার হচ্ছে একদম মাথা হ্যাং হয়ে যায়। হ্যাং হয়ে গেলে তখন দেখা যাচ্ছে অন্য যে অঙ্কগুলো পারতা ওগুলো দেখা যাচ্ছে করতে পারবে না। সো ইন্টিগ্রেশন যদি কমন না পড়ে ধরবা না, পরীক্ষার শেষে গিয়ে যখন যদি দেখো তোমার টাইম আছে তখন ধরবা, অথবা একটা অঙ্ক করবাই না, না পারলে একটা অঙ্ক কিছু আসবে না, ঠিক আছে। তো দেখো এখানে অনেকগুলো আছে, যে তোমার এই যে ইন্টিগ্রেশনে এ এক্স প্লাস বি থাকলে এমসিকিউতে আসে। সরলীকরণ দেখো 3 স্টার দেওয়া হয়েছে, 2 স্টারও হতে পারে, 3 স্টারও হতে পারে। সাধারণভাবে প্রতিস্থাপন পদ্ধতির ব্যবহার, মানে ধরো নর্মাল অঙ্ক এই জেড সমান ধরলে হয়ে যায়,
এরকম অঙ্ক আমাদের পরীক্ষায় আসে। e⁻x সংক্রান্ত অত গুরুত্বপূর্ণ না। এইগুলো দেখো ভালো মোটামুটি ইম্পর্টেন্ট আর কি, যে সাইন স্কোয়ার আছে, কজ স্কোয়ার আছে, অথবা দুইটা সাইন আর কজ গুণ আকারে আছে, এরকম টাইপের গুলা। এই 1/sin x প্লাস এটা মাঝে মাঝে এখান থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে সাইনের একটা পাওয়ার আছে, কজের একটা পাওয়ার আছে, এখান থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসে হার্ডলি। ঠিক আছে, সবগুলোর মধ্যে আসলে এইভাবে বলা পসিবল না যে কোনটা বেশি ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেশন অনেক টাইপ আছে, যেগুলো আমরা দেখাচ্ছি এগুলোর বাইরেও, যেগুলো আসছে এর বাইরেও টাইপ আছে। কোনটা তোমার পরীক্ষা আসবে এর কোনো গ্যারান্টি নাই। তোমরা একটু দেখে রাখতে থাকো। পরটাতে দেখি কি আছে, সাইন আর কস গুণ আকার আছে, এটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে অনেক সময় আমাদের প্রশ্ন আসে। ট্যান আর সেক বা কটার কোসেক গুণ আকারে আছে, এখান থেকে অত বেশি আসে না, বাট তারপরে হচ্ছে 3 স্টার এই ক্যাটাগরিতে ফেরানো হয়েছে, যদিও আমরা এটাকে একটা কমাই দিতে পারো স্টার। ঠিক আছে, এইটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে এমসিকিউ রিটেন আসে, এবং এটা অ্যাজ এ সিঙ্গেল টপিক থেকে অ্যাজ এ হোল বেশি ইম্পর্টেন্ট। দেখা গেছে যে একদম তোমাকে মুখে তুলে দিবে না যে নিচে একটা ফাংশনের উপরে তার ডিফারেন্সিয়েশন আছে, মানে নিচে একটা ফাংশনের উপরে রুট, উপরে তার ডিফারেন্সিয়েশন আছে, না, এভাবে তোমাকে একেবারে দিবে না। বাট তোমার অন্য অঙ্কের মধ্যে এটা অনেকবার ইউজ করা লাগবে আর কি। হ্যাঁ, অনেকবার আসবে এটা। এই যে এই ক্ষেত্রে এটা হচ্ছে তোমার 2 স্টার দেওয়া হয়েছে, এখান থেকে মাঝে মাঝে বইটা রিটেন দিত যে a² + x² থাকলে একটা জিনিস ধরতে হয় x সমান, এটা থাকলে এটা ধরতে হয়, এটা থাকলে এটা ধরতে হয়, এই অনুসারে আমাদের অঙ্ক করতে হয়। তবে সেম ভাবে যে এই টপিকটার মধ্যে দেখো কি হয়েছে, যে এখানে নিচে যা আছে উপরে 1 আছে, এরপরে নিচে একই জিনিসই আছে, উপরে একটা এক্স আছে, মেইন কথা নিচে x² আছে, উপরে x আছে। আর একটা টপিক হচ্ছে তোমার নিচে x² আছে, উপরেও x² আছে। এগুলোর ক্ষেত্রে যে কোনোটা থেকে প্রশ্ন আসতে পারে, ইউ ডোন্ট নো দ্যাট। সো এই 3 স্টার 2 স্টার দেয়া, এই 3 এইটা থেকে বেশি প্রশ্ন আসছে তার জন্য 3 স্টার দেওয়া হয়েছে, এখান থেকে তুলনামূলক কম আসছে বলে 2 স্টার দেওয়া হয়েছে, আর এখান থেকে তুলনামূলক কম আসছে বলে 2 স্টার দেওয়া হয়েছে। বাট তোমার বেলায় এখান থেকে এসে দিতে পারে, সো ইউ ডোন্ট নো দ্যাট। আচ্ছা, এবার দেখো এই ফর্মটা আর কি, √a - x a+6, এই ক্ষেত্রেও দেখো তোমার 3 স্টার দেওয়া হয়েছে, এখান থেকে এমসিকিউ অনেক বেশি আসে। আচ্ছা, তারপরে এই যে পাওয়ারে ভগ্নাংশ আছে, এখান থেকে মাঝে মাঝে বুটেক্স মনে হয় একটা এমসিকিউ সরি রিটার্ন দিছিল রিসেন্টলি, আবার অনেক আগে একবার দিছিল আর কি। সো বুটেক্স রিটার্নে আসে এটা বেশি। এখান থেকে তোমার কি আছে, যে এই আকৃতির ক্ষেত্রে এখান থেকে এমসিকিউ আমাদের আসে, ভালো ইম্পর্টেন্ট একটা টপিক। এইটা থেকে বুয়েট 14 সালে এবং 15 সালে, যদি এখানে একটা দেওয়া আছে, 15 সালের কোয়েশ্চেন হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবল ওইভাবে না, এই জন্য হচ্ছে একটা দেওয়া আছে, কিন্তু বাকি এছাড়া তোমার হচ্ছে এখান থেকে কিন্তু তোমার কি হয়েছে, যে তোমার বুয়েট ওই 2বারই পরপর প্রশ্ন দিচ্ছে, এরপরে খুব একটা প্রশ্ন দিতে দেখা যায় না, তবে হঠাৎ করে চলে আসতে পারে, যেমন বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতার মতো আর কি। এইভাবে এই টপিকটাও তোমার হচ্ছে এই যে বেসিকটা হচ্ছে, ফরম্যাটটা হচ্ছে এইটা, এরকম থাকলে কজ স্কোয়ার দিয়ে ভাগ করতে হয়। সো ওই ফরম্যাটটা হচ্ছে তোমার মাঝে মাঝে কিন্তু আমাদের রিটার্নও আসে, এমসিকিউতেও কিন্তু আসতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো এরকম একটা জিনিস আমাদের আছে, সেক্ষেত্রেও দেখো আমাদের রিটার্ন আসছে। ঠিক আছে, যে এখানে স্কোয়ার গুলা নাই, আগেরটাতে স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার গুলো আর নাই। এবার দেখো এখানে একটা ফাংশন, রুটের মধ্যে আরেকটা ফাংশন, এরকম একটা ফরম্যাটে মাঝে মাঝে এমসিকিউ, মাঝে মাঝে রিটার্নও কিন্তু আমাদের আসে। সেম ঘটনা তোমার হচ্ছে, এইটাও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে মোস্ট প্রবলি একটা, যে এখানে একটা এন দেখো সমস্যা নেই, এটা থেকে একটা এমসিকিউ রিসেন্টলি আসছে, অত গুরুত্বপূর্ণ কিনা বলা যাচ্ছে না, খুবই কম গুরুত্বপূর্ণ, রিসেন্টলি আসলেও খুব একটা পরীক্ষা আসে না। ইউভির অঙ্কগুলো, অংশক্রমে সমাকলন বলতে এটা বেসিক্যালি ইউভির ইন্টিগ্রেশন। ওকে, সো এটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানে দেখো একটা জিনিস আছে, যে e⁻x sin bx, এখান থেকে এমসিকিউ আসে তোমার হচ্ছে এই ফরম্যাটটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, e⁻x a(f(x) * f'(x), ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। ওখান থেকে তোমার এমসিকিউ অনেক বেশি আসে, রিটেনও কিন্তু পরীক্ষায় আসে প্রশ্ন, ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। আর তোমার হচ্ছে আংশিক ভগ্নাংশ, এখান থেকেও কিন্তু তোমার অনেক অঙ্ক আসতে পারে, কারণ দেখা যায় আংশিক ভগ্নাংশ থেকে অঙ্কের মধ্যে তোমার হচ্ছে অনেক কিছু আছে যেটা আমি করতে পারতেছি না, কিন্তু আংশিক ভগ্নাংশ করার পরে দেখা যাবে যেটা হয়ে যাচ্ছে, করা যাচ্ছে তখন। তো আংশিক ভগ্নাংশ মোটামুটি গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা, এরপরে দেখো নির্দিষ্ট যৌগের মেইন বেসিক ফর্মুলা আছে, যে লিমিট বসাই দিতে হয়, এটা হচ্ছে বেসিক ফর্মুলা, যে ইন্টিগ্রেশন মেইন উপপাদ্য কোনটা, এ থেকে বি f(x) dx, এটা আসলে কোনটা, যেটা ইকুয়াল টু f(x), মানে এটা ইন্টিগ্রেশন করে যদি f(x) আসে, এর মধ্যে একবার তুমি x এর মান b বসাই দিবা, একবার x এর মান a বসাই দিবা, এটাই বেসিক ফর্মুলা। মানে ইন্টিগ্রেশন করার পর লাস্টে লিমিট বসাই দিতে হয়, ওইটাই হচ্ছে মূল উপপাদ্য, ওখান থেকে তোমার অনেক সময় এমসিকিউ আসে বা রিটেনও আসে। এখানে একটা টপিক আছে, এখান থেকে তোমার রিটেনও আসছে, এমসিকিউ আসছে, বাট একটু কম, বাট ভালোই গুরুত্বপূর্ণ আসে আসলে। যুগ্ম অযুগ্ম ওই তো সিমিলার লেভেলের, অল্প আসছে রিটেন। তারপরে এখানে একটা টপিক আছে, এটা রুয়েট একটা প্রশ্ন দিছিল অনেক বছর আগে, সেটার জন্য রিটেনে দেওয়া হয়েছে আর কি, কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা টপিক না এটা। হ্যাঁ, তো এটার একটা ফর্মুলা আছে, তোমার এখানে ডিরেক্টলি মুখে মুখে বললে হয়তো বুঝতে পারবো না, পরে আমরা ক্লাসের মধ্যে দেখবো। এবার এটা হলো তোমার হচ্ছে, আমি একটা স্টার বাড়াই দিই, এটা অ্যাডমিশনের ক্ষেত্রে, এটা কেন স্টার বাড়াই দিচ্ছি, এটা আসলে বুয়েট বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য না, এটা হলো ডিউ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বেশি। ঠিক আছে, ডিউ খুব পছন্দ করে, তো তোমরা যারা ডিউতে পরীক্ষা দিচ্ছ, এরকম একটা ফর্মেট আছে, যে একটার মান দেয়া আছে, তার বেসিসে একটা ইন্টিগ্রেশন বের করো আর কি। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে পরম মান ফাংশন, এটা হচ্ছে নব্য উত্থান হচ্ছে তার মানে বেশি রিসেন্ট পরীক্ষাগুলোতে আসতেছে। এবং দেখো এটাও রুয়েট একবার দিছিল, কটকটি ছিল, তার জন্য এটাকে রাখা হয়েছে, খুব একটা ইম্পর্টেন্ট টপিক এটা না। নির্দিষ্ট যোগ্যতা ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয়, এটা হলো 5 স্টার প্রবলেম।
এখান থেকে একটা প্রশ্ন আসবে, তুমি ধরে রাখতে পারো অলমোস্ট শিওর যে আসবে, না আসলে তোমার খুবই ব্যাড লাগ, যেমন গত বছর আসে নাই, এটা ওদের ব্যাড লাগ, কিন্তু এছাড়া অন্যান্য সব বছরই কিন্তু পরীক্ষায় আসে। তো দেখো এখান থেকে দেখো 38টা এমসিকিউ আসছে, এতক্ষণ যতগুলো দেখলাম তুমি মনে হয় সব থেকে বেশি এখানে দেখছো, এতগুলো নাম্বার তুমি মনে হয় অন্য কোথাও দেখো নাই, আর রিটার্ন আসছে 18টা। সো ইটস এ লং, মানে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টপিক, এটাকে মনে হয় আরো একটা স্টার বাড়ায় দেওয়া উচিত, 6 স্টার সার্ভিসেস। ঠিক আছে, তো যাই হোক, চলো তাহলে আমরা পরেরটাতে চলে যাই। পরের টপিক হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার। তো এখানে আমাদের কি বলে, এখানেও দেখো খুবই সুন্দর, এটা খুব মজার এবং ছোট সুন্দর একটা টপিক, সুন্দর একটা তোমার হচ্ছে কি বলবো চ্যাপ্টার। এখানে প্রথম টপিক হচ্ছে এ প্লাস আই বি আকারে প্রকাশ, যে ভাগ থাকে আকারে আছে, এখান থেকে নর্মাল ফর্মে নিয়ে যেতে হবে। অনেক এমসিকিউ আসে, আই এর পাওয়ার রিলেটেড কিছু প্রবলেম আছে আমাদের এমসিকিউতে আসে। জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট নির্ণয়, এটা একটু গুরুত্বপূর্ণ টপিক আর কি আমাদের। আই এর পাওয়ারটা এখানে এগুলো সবই দেখো 3 স্টার দেওয়া হয়েছে, কারণ হচ্ছে এই ঘুরে ফিরে একটা না একটা জায়গায় আমাদের কাজে লাগে আর কি। হ্যাঁ, তারপরে জটিল সংখ্যার পোলার ফর্ম, এটা 2 স্টার দেওয়া হইলো, এখান থেকে আমাদের রিটার্ন কিন্তু প্রশ্ন আসে, বুয়েট পরীক্ষাতেও রিটার্নে আসছে আর কি। হ্যাঁ, তো গুরুত্বপূর্ণ আর কি টপিক। মূল অনেক গুরুত্বপূর্ণ, মূল নির্ণয়, এখান থেকে প্রচুর প্রশ্ন দেখো, প্রচুর এমসিকিউ আসছে এবং প্রচুর রিটার্নও আসছে। সো মূল অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। তারপরে ওমেগা রিলেটেড কিছু অঙ্ক আমাদের আছে, এটা অত গুরুত্বপূর্ণ না কিন্তু মোটামুটি চলে আর কি, মানে এমসিকিউ আমাদের পরীক্ষা আসে। আর শর্তাধীনে মান নির্ণয় প্রমাণ সংক্রান্ত, এখান থেকে তোমার প্রচুর রিটার্ন আসে, প্রচুর রিটার্ন আসে। হ্যাঁ, শর্তাধীনে মান নির্ণয় প্রমাণ বলতে তোমার বোঝাচ্ছে কি, বোঝাচ্ছে তোমার যে একটা কন্ডিশন দেওয়া আছে, যেমন কিভাবে বলবো, যে কিউব রুট অফ এ প্লাস আইবি সমান হচ্ছে এক্স প্লাস আই বাই হলে কিউব রুট অফ এ মাইনাস আইবি সমান এক্স মাইনাস আই, এরকম আমাদের বোর্ডে প্রমাণ ছিল না, একটা শর্ত দেওয়া আছে, তার রেসপেক্টে জিনিস প্রমাণ করো, ওগুলো আমাদের অ্যাডমিশনেও কিন্তু আসে। আচ্ছা, জটিল সংখ্যা জ্যামিতি প্রয়োগ, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে এমসিকিউ রিটার্ন দুইটাই আসে, যে ধরো জটিল সংখ্যার একটা কোনো একটা ফরম্যাট দিয়ে বলছে, যেটা থেকে তুমি দেখাও যেটা আসলে সরলরেখা হবে নাকি বৃত্ত হবে নাকি কণিক হবে, এগুলো বের করতে হয় আর কি। সো মোটামুটি গুরুত্বপূর্ণ সুন্দর একটা চ্যাপ্টার। এরপরে আমাদের কি আছে, বহুপদী। বহুপদীর মধ্যেও তোমার হচ্ছে আমাদের মোটামুটি সুন্দর কিউট একটা ছোট একটা চ্যাপ্টার। এর মধ্যে থেকে আমাদের কি প্রশ্ন আসে, নিশ্চয়ক থেকে প্রশ্ন আসে, এটা গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে দেখো এমসিকিউ রিটার্ন দুইটাই ভালোই আসছে। এরপরে আমাদের কি আছে, নিশ্চয়ক থেকে তো প্রশ্ন বললামই। তারপরে আছে তোমার হচ্ছে মূলগুলোর মধ্যে সম্পর্ক, যে মানে একটা সমীকরণ দিয়ে বলছে এর মূলগুলা একটা একটা দ্বিগুণ, এরকম অনেক সময় আমাদের অনেক রকমের সম্পর্ক দেওয়া থাকে, সেগুলো থেকে আমাদের দেখো প্রচুর প্রশ্ন আসছে, এবং দেখো অনেক এমসিকিউ আসছে, অনেক রিটেনও আসছে। ঠিক আছে, সো এমসিকিউ রিটেন দুইটার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, এরপরে হচ্ছে মান নির্ণয় সমীকরণ গঠন, এখানে এটাও তোমার হচ্ছে দেখো অনেক এমসিকিউ, অনেক যথেষ্ট রিটেনও আসছে, ভালো গুরুত্বপূর্ণ টপিক। সমান্তর গুণোত্তর প্রগমন, এটা 2 স্টার দেওয়া হয়েছে, কারণ এটাতে মাঝে মাঝে রিটেনের প্রশ্ন আসে। আচ্ছা, তোমার হচ্ছে বহুপদী সমীকরণ একটা মূল 1, এখান থেকে এমসিকিউ আসতে পারে, রিটেন এত বেশি গুরুত্বপূর্ণ না। তোমার হচ্ছে মানে একটা মূল 1 হলে সহগের সমষ্টি 0 হয়, এটা একটা কন্ডিশন। প্রতিসম রাশি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং প্রতিসম মূল, এটাও গুরুত্বপূর্ণ টপিক, এবং সাধারণ মূল, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ টপিক আর কি। হ্যাঁ, তিনটাই মোটামুটি ভালো দরকারি টপিক। এগুলো কোনটা কি মিন করে কি বৃত্তান্ত আমরা সব ক্লাসের মধ্যে দেখবো। আচ্ছা, এরপরে চ্যাপ্টার হচ্ছে আমাদের আরেকটা বড় চ্যাপ্টার, সেটা হচ্ছে কণিক চ্যাপ্টার। তো কণিক চ্যাপ্টারের মধ্যে আমাদের কি আছে, কণিক চ্যাপ্টারের মধ্যে আমাদের আছে হচ্ছে কণিকের প্রকৃতি নির্ণয়, তারপরে হচ্ছে পরাবৃত্তের ক্ষেত্রে চলে যায় হচ্ছে তোমার কি, পরাবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন জিনিস বের করা। তো আমি একটু সহজে যদি বলে দিই, মানে অনেকগুলো জিনিসপত্র টপিক এখানে আছে, যদি ছোট করে বলি, সমীকরণ থেকে উপাদান বের করা, উপাদান থেকে সমীকরণ বের করা, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে সমীকরণ থেকে উপাদান বের করতে হবে এবং উপাদান থেকে সমীকরণ বের করতে হবে আর কি। হ্যাঁ, যে দেখো এই যে সমীকরণ থেকে উপাদান বের করো, এরপর দেখো যে উপাদান থেকে সমীকরণ বের করো আর কি। হ্যাঁ, এই ধরনের জিনিসপত্র খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো সময় পরীক্ষায় আসতে পারে। এবং এখানে একটা স্পেসিফিক টপিক আছে, এটা এতই মানে কিছুটা ক্যালকুলাসের টপিক হয়ে যায়, তারপরে অনেক সময় আসছে একবার পরীক্ষায়, তো আমরা এটা দিয়ে রাখছি। আবার সেম ভাবে উপবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন উপাদান নির্ণয়, দেখো অনেক পরীক্ষায় প্রশ্ন আসছে, সেম ঘটনা। তোমার উপবৃত্তের মানে বিভিন্ন শর্ত থেকে সমীকরণ নির্ণয়, দেখো এই যে পরেই আছে, খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আরো অনেক টপিক আছে, এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না উপবৃত্তের। এর মাঝখানে আবার একটা টপিক আছে এসপি প্লাস এস প্রাইম পি সমান বৃহৎকের দৈর্ঘ্য, এখান থেকে আমাদের মাঝে মাঝে রিটেনে কিন্তু বা এমসিকিউতেও প্রশ্ন আসছে। আবার দেখো উপবৃত্তের ক্ষেত্রে পরে যখন অধিবৃত্তে যাবা, অধিবৃত্তের একই রকম, যে সমীকরণ থেকে উপাদান নির্ণয় আর উপাদান থেকে সমীকরণ নির্ণয়, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। এছাড়া তোমার হচ্ছে অধিবৃত্তের অসীমতর বলে একটা টপিক আছে, যেখান থেকে মাঝে মাঝে আমাদের কিন্তু এমসিকিউতেও প্রশ্ন আসে। সো এখানে আমি প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে বলতেছি না, কারণ বলে খুব একটা লাভ নেই, ঘুরে ফিরে একই রকমই বিভিন্ন ভাগ করা হয়েছে আর কি। হ্যাঁ, বাট মেইনলি তোমার কোনটা ইম্পর্টেন্ট কি বৃত্তান্ত আমরা কিন্তু বলে দিছি। এরপরে দেখো কি আছে, এরপর আছে পরামিতিক সমীকরণ, এখানে খুব একটা ইম্পর্টেন্ট টপিক না, তবে অনেক সময় আমাদের এমসিকিউ আসে, একবার রিটেনও দেখতেছি আসছিল। এসপি টু ইপিএম, এটা আসলে ভাই গুরুত্বপূর্ণ টপিক, এটা 3 স্টার দেওয়া উচিত, এটা সবগুলোর ক্ষেত্রে, এটা মানে শুধু অধিবৃত্তেরটার জন্য দেওয়া হয়েছে, অন্য ক্ষেত্রে আর কি, যে এসপি টু ইপিএম ইন জেনারেল তোমার খুবই গুরুত্বপূর্ণ, এটা আমার সরলরেখার বৃত্তেও কাজে লাগতে পারে, উপবৃত্তেও কাজে লাগতে পারে, অধিবৃত্তেও কাজে লাগতে পারে। আচ্ছা, অধিবৃত্ত সম্পর্কিত বিশেষ সমস্যা বলি, উপকেন্দ্রিক দূরত্ব, এখান থেকে এমসিকিউ আসে অনেক। হ্যাঁ, আবার তোমার হচ্ছে স্পর্শক ছেদক, এটা 3 স্টার দেওয়া যায়, আবার 2 স্টারও দেওয়া যায়, কিন্তু মানে এখানে দেখতেছি যে রিটেনের প্রশ্ন আসছে আর কি, তো রিসেন্টলি না, একটু আগের দিকেই আসছে, বাট গুরুত্বপূর্ণ টপিক আর কি। হ্যাঁ, 2 স্টার দেওয়া যায় এই বেসিসে, একটু আগে বেশি আসছে আর কি। হ্যাঁ, কিন্তু
গুরুত্বপূর্ণ। সো 3 স্টারই এখানে ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, তাহলে চলো আমরা পরেরটাতে যাই, পরের চ্যাপ্টারে চলে যাই। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ। আবারও কি আসছে? ত্রিকোণমিতি। এবং কি বলছি ত্রিকোণমিতির ক্ষেত্রে অবশ্যই এটা সমাধান। এইটা ফার্স্ট পেপারে যেগুলো পড়ছি না, ফার্স্ট পেপারের থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক। দেখো 3 স্টারের সংখ্যা সব 3 স্টার শুধু একটা 1 স্টার, এটা বলার কিছু নাই আর কি। কারণ কোনটা থেকে প্রশ্ন আসবে তুমি জানো না, তোমার সমাধান যে কোনো জায়গা থেকে আসতে পারে। সো তুমি দেখতেছো যে এখানে মান নির্ণয় রিলেটেড আমাদের কিছু জিনিসপত্র আছে, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের প্রচুর প্রশ্ন আসছে, ঠিক আছে। বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ সংক্রান্ত, ঠিক আছে, সমীকরণের সমাধান, ঠিক আছে, সমাধান রিলেটেড কিছু প্রশ্ন আছে, আর প্রমাণ রিলেটেড কিছু প্রশ্ন আছে। সমাধান যেটা আছে এই সমাধান থেকেও তোমার প্রচুর এমসিকিউ রিটেন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিপরীত ত্রিকোণমিতিকের সমীকরণ সংক্রান্ত বলতে সমাধান বুঝাইছে, ভেরি ইম্পর্টেন্ট টপিক। আর বাকিগুলো যে তোমার সমাধান আছে এর যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, তুমি একটুখানি দেখে রাখো যে কোন কোন টপিক আছে, যে কোনো জায়গা থেকে আসতে পারে। ফাইনালি শুধু লাস্ট একটা দিচ্ছে কি, বহুপদী সমীকরণের সূত্রের ব্যবহার আর কি। এইটা থেকে একবার বুয়েট একটা রিটার্ন দিছিল, এছাড়া কোনো জায়গায় কোনো কিছু আসে নাই। বাট বাকিগুলা আমি তোমার বলতে পারবো না ভাই এটা বেশি ইম্পর্টেন্ট কম ইম্পর্টেন্ট, সব ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে। সো ওই যে ত্রিকোণমিতির মতো প্র্যাকটিসের ব্যাপার, সবই প্র্যাকটিস করতে হবে ত্রিকোণমিতি তোমাদের এখানে। ওকে, এরপর দেখো আমরা চলে যাচ্ছি স্থিতিবিদ্যা চ্যাপ্টারে। স্থিতিবিদ্যা চ্যাপ্টারের মধ্যে দেখো আমাদের এখানে অনেক ধরনের ইয়া আছে, যে তোমার দুইটা বলের লব্ধির ক্ষেত্রে সামান্তরিকের, আমি একটু টিক দিয়ে দিই যে বেশি বেশি ইম্পর্টেন্ট টপিক কোনটা। সামান্তরিকের সূত্র খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, রিটেনের জন্য একটু কম ইম্পর্টেন্ট। ওকে, অন্তর্ভুক্ত কোণ নির্ণয় এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। সামান্তরিকের দুইটার বলের অন্তর্ভুক্ত কোণ নির্ণয়, লব্ধির দিক অপরিবর্তিত থাকে এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে ঢাকা ইউনিভার্সিটিতে অনেক বেশি আসে বুয়েট বা ইয়াতে এমসিকিউ যেগুলোতে তোমার হচ্ছে প্রিলি, বুয়েট প্রিলি বা হচ্ছে তোমার কুয়েট, এগুলোতে আমাদের অনেক পরীক্ষার প্রশ্ন আসে। আচ্ছা, তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। সাইন সূত্র মোটামুটি ইম্পর্টেন্ট, অত বেশি ইম্পর্টেন্ট না আগে তিনটার মতো। লম্বাংশ উপপাদ্য তোমার হচ্ছে রিটেনের জন্য দরকারি, লম্বাংশ উপপাদ্যটা হচ্ছে রিটেনের জন্য দরকারি আর কি। হ্যাঁ, বেশি এমসিকিউ তো আসে, বাট ওটা লম্বাংশ ছাড়াও করা যায় অনেক কিছু, যাই হোক। আচ্ছা, তো তিনটা বলের সাম্যাবস্থায় থাকলে তার থেকে বিভিন্ন অজানা রাশির মান নির্ণয়। এখান থেকে দেখো কি হয়েছে আমাদের, আমাদের এখানে দেখতেছি যে তোমার এই যে তিনটা বল সাম্যাবস্থায় আছে, এর থেকে অজানা রাশি বলতে দেখা গেল যে তোমার কোণ বের করতে বললো, বা হাবিজাবি অনেক কিছু বের করতে বলতে পারে, যে বাহুর মানে বল বের করো, অনেক কিছু বলতে পারে। তো এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমার একটা টপিক। এবং লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে প্রমাণ, এটা আমাদের গুরুত্বপূর্ণ এখন টপিক। যে লম্বাংশ উপপাদ্য মেইনলি যতটা ইম্পর্টেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাগুলোতে যে ব্যবহার করে কিছু প্রমাণ আছে, যে সাম্যাবস্থার প্রমাণ। বলের ভ্রামক অনেকদিন পরীক্ষা আসতো না, মানুষজন ভাবছিল যে হচ্ছে কেন অর্ঘ্য ভাইয়া বা উদ্ভাসী ভাইরা এটা পড়ায় ও অন্যান্য ভাইরা এটা পড়ায়, কেন পড়ে, কেন পরীক্ষা আসে না তাও পড়ায়, গত বছর পরীক্ষা আসছে। তো যাই হোক, বলের ভ্রামক থেকে রিসেন্টলি হচ্ছে বুয়েটে একটা পরীক্ষার প্রশ্ন আসছে আর কি। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ কথা, আমি দেখাচ্ছি কোন জায়গা থেকে আসছে। তোমার হচ্ছে কই জানি একটু, এই যে সদৃশ সমান্তরাল, না এটা না, এটা না, এটা না, এটা এর মধ্যেই ফেলাও, যে এই এর মধ্যে মনে হয় রাখছে আর কি। 3 স্টার দেওয়া হয়েছে কেন, রিসেন্টলি গত বছরই বুয়েট পরীক্ষায় তোমার হচ্ছে একটা বলের ভ্রামক থেকে প্রশ্ন আসছে, যে ভ্রামক দিয়ে দিছে তার রেসপেক্টে একটা বল বের করতে হবে, ঠিক আছে। যাই হোক, গুরুত্বপূর্ণ টপিক এখন বর্তমানে। যুগলের ধারণা ব্যবহার করলে আমাদের তোমার অনেক ধরনের প্রবলেম ইজি হয়ে যায়। এখান থেকে একটা এমসিকিউ আছে, আবার হচ্ছে তোমার অনেক ধরনের অঙ্ক আছে, যেমন হচ্ছে তোমার লব্ধির এতটুকু সরে গেছে, এই ধরনের অঙ্কগুলো আছে, যে এই বলটাকে এতটুকু বাড়ানো হয়েছে বা এটা এতটুকু সরানো হয়েছে, লব্ধি এতটুকু সরে গেছে, লব্ধি সরণ বের করো। এই ওগুলো অনেক সময় যুগল দিয়ে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই হিসাবে যুগল জিনিসটা ইন্ডিভিজুয়ালি খুব একটা ইম্পর্টেন্ট না হলেও যুগল দিয়ে অঙ্ক করা যায় তাড়াতাড়ি, সেটা হচ্ছে আসলে ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, এছাড়া সদৃশ সমান্তরাল বল, বিসদৃশ সমান্তরাল বল যেগুলো আছে, এগুলো রিলেটেড তো প্রবলেম আমাদের আছেই। এখানে অনেক সময় ভ্রামক দিয়ে অনেক অঙ্ক সহজ হয়ে যায়, যে সদৃশ সমান্তরাল বলের লব্ধি এবং হচ্ছে যে তোমার হচ্ছে বিভিন্ন রকম চাপ প্রতিক্রিয়া বল, এগুলো বের করা, এটা হলো খুবই ইম্পর্টেন্ট আমাদের টপিক। বাকিগুলো আবার অতটা কম বেশি ইম্পর্টেন্ট না। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা বললাম সামান্তরিকের সূত্র এবং হচ্ছে তোমার লম্বাংশ উপপাদ্য সব থেকে ইম্পর্টেন্ট 8.1-এ। আবার 8.2-তে লামি, তারপরে তোমার হচ্ছে লামির কথা আসলে এইভাবে বলি না আর কি, ওই যে এর মধ্যে আছে লামি, যে সাম্যাবস্থার যে বিভিন্ন রকম রাশি নির্ণয়ের মধ্যে আসলে লামি আছে এবং অন্যগুলো আছে আর কি। লামি আছে, আর একটা হলো তোমার কি বললাম, লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে সাম্যাবস্থার বিভিন্ন প্রমাণ বা মান নির্ণয় ধরনের কিছু জিনিসপত্র আমাদের আছে। বলের ভ্রামক রিসেন্টলি ইম্পর্টেন্ট আসছে, এবং বলের ভ্রামকটা এখানে ব্যবহার করা যায় আর কি, যে তোমার হচ্ছে সমান্তরাল বলের মধ্যে অনেক ক্ষেত্রে বলের ভ্রামক ব্যবহার করলে অঙ্ক অনেক ইজি হয়ে যায়। তো এই ধরনের জিনিসপত্র আমাদের কিন্তু এখানে আছে। সো এবং দেখো এখান থেকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে প্রচুর এমসিকিউ আসছে, রিটেনও কিন্তু আসছে। সো ফাইনালি আমাদের যে লাস্টে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে সমতলে বস্তু গণনার গতি বা গতিবিদ্যা যদি আমরা বলি। তো এই ক্ষেত্রে দেখো আমাদের গুরুত্বপূর্ণ টপিক কোনটা কোনটা যদি একটু দেখা দিই, দেখো অনেকগুলাই আছে। এর মধ্যে আমাদের প্রথম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে নদী নৌকা। নদী নৌকা থেকে অনেক আমাদের এমসিকিউতে আমাদের প্রশ্ন আসে এবং রিটেনেও কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসে, রিসেন্টলি একটু কম আসছে বাট আসে। আচ্ছা, এরপরে ওই যে তোমার হচ্ছে কখনো সমতরণ কখনো সমমন্দনে চলতেছে, গ্রাফ থেকে আমরা অঙ্ক করি এখানে। তো এখান থেকে তোমার একটু গ্রাফগুলো তোমরা ভালো করে দেখবা, গ্রাফগুলো ভালো করে দেখবো আমরা। ওকে, তারপরে হচ্ছে এই যে ইঁদুর বিড়াল বা হচ্ছে একটাকে ধরতেছে, একটা সমতরণে যাচ্ছে, একজন বেগে যাচ্ছে, এই ধরনের অঙ্কগুলো হচ্ছে আমাদের ভালোই গুরুত্বপূর্ণ টপিক। এরপরে রেলগাড়ির সংঘর্ষ টংঘর্ষ, বিশেষ এক সেকেন্ডে অধিকাংশ দত্ত এত গুরুত্বপূর্ণ টপিক না,
তারপর হচ্ছে যে তোমার বুলেট যেটা আছে, এটা আবার একটা মোটামুটি গুরুত্বপূর্ণ টপিক, যে বুলেট এতটুকু যাওয়ার পরে অর্ধেক বেগ হারাইছে আর কতটুকু যাবে। আপেক্ষিক বেগ এত ইম্পর্টেন্ট না, এমসিকিউতে আসতে পারে, বাট রিটেনের জন্য খুব একটা ইম্পর্টেন্ট টপিক না। আচ্ছা, তারপরে এই যে শব্দ শোনার গভীর মানে সময় হিসাব করে গভীরতা নির্ণয়, এটা এত গুরুত্বপূর্ণ কোনো টপিক না। আর উপর থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু রিলেটেড আমাদের টপিক, এটা ইম্পর্টেন্ট। বা ভূমি থেকে উলম্বভাবে নিক্ষিপ্ত বস্তু, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের টপিক। এছাড়া এই যে এটাও আমাদের ইম্পর্টেন্ট, সমবেগে ঊর্ধ্বগামী একটা বেলুন থেকে একটা বস্তু ফেলা দেওয়া হয়েছে, বা একটা দালান থেকে একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, এই ধরনের জিনিসপত্রগুলো হচ্ছে আমাদের ভালো ইম্পর্টেন্ট টপিক। তারপরে হচ্ছে তোমার এই যে দুইটা বস্তু একই নির্দিষ্ট সময় পরপর একই দিকে নিক্ষেপ করা হয়েছে, এরকম আমাদের কিছু অঙ্ক আছে, ঠিক আছে? একই অবস্থান থেকে একই দিকে নিক্ষেপ করা হয়েছে, কখন তারা মিলিত হবে, মাঝে মাঝে পরীক্ষায় আসে। একটা উপরের দিকে একটা নিচের দিকে নিক্ষেপ করছো একটা জায়গা থেকে, তাহলে তাদের কি হবে, এই ধরনের কিছু অঙ্ক আছে, এটাও মাঝে মাঝে পরীক্ষায় আসে। এরপর প্রাস রিলেটেড যেগুলো আছে, প্রাসের অঙ্কগুলো দেখো এখানে আছে, যে আলফা কোণে ভূমি থেকে নিক্ষিপ্ত করা হয়েছে, ভূমির সাথে আলফা কোণে নিয়ে, এবং হচ্ছে বিচরণকাল, দীর্ঘতম উচ্চতা, এই ধরনের জিনিসপত্র আমাদের দেখো অনেক সময় আমাদের পরীক্ষার এমসিকিউ রিটেন সব জায়গায় কিন্তু আসে। এই তো মোটামুটি আমাদের হচ্ছে আছে। এবং হচ্ছে ফাইনালি আরেকটা আমাদের যেটা আছে, যে ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে হচ্ছে তারপরে আমরা আলফা কোণে নিক্ষেপ করছি, এই ধরনের জিনিসপত্র আমাদের আছে, অথবা ভূমির সমান্তরাল দিকে নিক্ষেপ করছি। হ্যাঁ, তারপরে নিউটনের গতি দ্বিতীয় সূত্র, এখান থেকে আসলে অনেক সময় যে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, এটা আমাদের অনেক সময় অনেক কাজে লাগে আর কি। হ্যাঁ, এখান থেকে অনেক প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য লাগে। সো বেসিক্যালি এখানে তোমার হচ্ছে এটা সবগুলো 3 স্টার দেওয়া হয়েছে, প্রাস রিলেটেড যা আছে সবই 3 স্টার মোটামুটি দেওয়া হয়েছে, কারণ প্রাস থেকে আমাদের অনেক প্রশ্ন আসে। তো একটু সহজ করে বলে যদি আমরা দিই, তাহলে কি হলো, যে এখান থেকে নদী নৌকা ইম্পর্টেন্ট, এখান থেকে যে বাঘ হরিণ ইম্পর্টেন্ট, আর এই গ্রাফটা ইম্পর্টেন্ট, এরপরে বুলেট একটু ইম্পর্টেন্ট আছে, উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু বা হচ্ছে পড়ন্ত বস্তু মোটামুটি ইম্পর্টেন্ট টপিক, এবং প্রাস হচ্ছে তোমার একটা টপিক, হচ্ছে প্রাস যথেষ্ট ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে বিভিন্নভাবে ঘুরে পেঁচে আসতে পারে। তো এই তো আছে মোটামুটি আমাদের। তো আমাদের হচ্ছে বেসিক্যালি আমরা এই টাইমে কিভাবে পড়াশোনা করবো যদি আমরা একটু দেখে যাই, তো অবশ্যই তোমরা রেগুলার ক্লাস করবা। তোমরা যারা অফলাইনে ক্লাস করতেছো তারা তো অফলাইনে করার পরে এসে তোমার হচ্ছে এই বাসায় এসে তোমরা ম্যারাথনের যে পিডিএফটা আছে একবার দেখে নিবা। ম্যারাথনের পিডিএফটা দেখলে তুমি বুঝতে পারবা যে হচ্ছে আসলে যদি পুরোটা ক্লাসের, আমি হোপফুলি যেহেতু তোমরা অফলাইন করে আসতেছো, পুরো ম্যারাথন তোমার করা লাগবে না। যদি কোনো একটা অংশ তোমার কাছে মনে হয় যে অংশটা আমি পারি না, সেটা আমি একটু দেখে নিতে চাই, সেটা দেখে নিবো। আর বাকিগুলো দেখে নেওয়ার দরকার নেই যেটা তুমি পারো। আর তুখোর ক্লাস আছে আমাদের অনলাইনে সবার জন্য। তোমরা যদি চাও যে হচ্ছে ভাই আমার প্রিপারেশন ভালো আছে, আমি ম্যারাথনের জিনিসপত্র বাড়ি বুঝছি, অফলাইনে ক্লাসও করছি, বাট আমি একটু চাচ্ছি যে একটু অ্যাডভান্স কিছু জিনিসপত্র দেখতে, তোমার জন্য তুখোর ক্লাস থাকবে প্রতি সপ্তাহে। তুখোর ক্লাসগুলো তোমার চাইলে দেখতে পারো, ঠিক আছে? তো এটা কিন্তু অপশনাল। তোমার যদি মনে হয় যে না ভাই আমি এগুলাই পারি না, ম্যারাথনও পারতেছি না, বা ক্লাসেরটাও আমার প্র্যাকটিস করা লাগবে, তাহলে হচ্ছে আগে ওইগুলো করতে হবে। তুখোর ক্লাসটা কি অপশনাল, লাস্টে। আচ্ছা, এবং নিজে নিয়মিত পড়াশোনা করা, এটা যেটা বললাম আমি আর কি, তোমার নিজের পড়াশোনা অ্যাডমিশনে সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমার নিজের প্র্যাকটিস, তোমার নিজের পড়াশোনা। কারণ ধরো তুমি আমরা ক্লাস করলা, বা তুমি ক্লাস করে তুমি দেখলা যে হচ্ছে ভাইয়া যা বোঝাচ্ছে আমি সব বুঝতেছি, এটাতে কিচ্ছু হবে না যতক্ষণ তুমি পরীক্ষার হলে গিয়ে না করতে পারবা। তো তুমি সব বুঝে কোনো লাভ নাই, কারণ তুমি যদি ভুলে যাও বুঝে গিয়ে, কোনো লাভ হবে না। তোমার নিজের প্র্যাকটিস করতে হবে, তোমার নিজেকে মানে এমনভাবে তৈরি করতে হবে যেন হচ্ছে পরীক্ষার হলে একটা অঙ্ক দেখার সাথে সাথে তোমার মাথায় আসে যে এটা এইভাবে অ্যাপ্রোচ করতে হবে, আমরা যেন পারি। মানে মাথায় রাখবা যে হচ্ছে পরীক্ষায় আমরা যখন হচ্ছে মানে উদ্ভাসের যে যারা শেষ হয়ে যায়, প্রোগ্রামটা যখন শেষ হয়ে যায়, আমরা সময় লাইভ নেই, যারা যারা চান্স পেয়েছে তাদের নিয়ে, তারা দেখবা যে অনেক সময় বলতে চায় যে ভাই আপনার কাছ থেকে এটা শিখছি। বাট আমরা তখন তাদেরকে কি বলি, আমরা বলি যে না, তোমার নিজের যে চেষ্টা ছিল, নিজের প্র্যাকটিসের, নিজের কষ্ট নেই, তোমার আম্মা আব্বার কষ্ট, সেটার জন্য তুমি চান্স পাইছো। আমরা হয়তো মাঝখানে তোমাদেরকে একটু গাইড করার চেষ্টা করছি। এটাই হচ্ছে আমাদের এখানে টার্গেট, তোমাদেরকে গাইড করা। বাট পড়তে হবে তোমাকেই ভালোভাবে পড়তে হবে। তোমার টাইম কিভাবে তুমি সব থেকে এফিসিয়েন্টলি ইউজ করতে পারো এবং সব থেকে ভালো প্রিপারেশন নিতে পারো, এটা তুমি ভালো জানো। সো তোমার যেখানে দুর্বলতা আছে সেটাও তুমি ভালো জানো, তোমার যেখানে স্ট্রং পয়েন্ট সেটাও তুমি ভালো জানো। তো কোনটা তোমাকে ভালো করে পড়তে হবে, কোনটা ভালো করে পড়ার দরকার নেই, অলরেডি আমি পারি, যেহেতু তুমি জানো, তুমি সেভাবে পড়বা, খেয়াল রাখবা এটা। যত সম্ভব প্রস্তুতি নিয়ে প্রচুর পরীক্ষা দেওয়া। বারবার আমরা একটা কথা বলি যে অ্যাডমিশন টেস্ট আসলে টাইম টেস্ট। সো তুমি শেষ করতে পারো কিনা বা অঙ্ক করতে পারো কিনা এটা ম্যাটার করতেছে না যদি তুমি টাইমের মধ্যে না করতে পারো। সো ইটস এ টাইম টেস্ট, তোমাকে অঙ্ক টাইমের মধ্যে করতে হবে। যদি একটা এমসিকিউর জন্য 36 সেকেন্ড সময় থাকে, তাহলে 36 সেকেন্ডেই তোমাকে ওটা করতে হবে, ঠিক আছে? আর ম্যাক্সিমাম ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মনে করো যে একটা এমসিকিউর প্রশ্নে 100টা আছে, এর মধ্যে কয়েকটা আছে 10 সেকেন্ডেই হয়ে যাবে, কয়েকটা 1 মিনিট সময় লাগতে পারে। হ্যাঁ, ঠিক আছে, তুমি চেষ্টা করবো তোমার 36 সেকেন্ডে আনার, বাট ধরো 36 সেকেন্ডে আসতেছে না, 40-45 সেকেন্ড হয়ে গেছে, সমস্যা নেই, অন্য কোনো কোশ্চেন থাকবে যেটা তো তোমার হচ্ছে 10 সেকেন্ড লাগবে আর কি, ওটা ওভাবে ব্যালেন্স করে এই প্রশ্ন তৈরি করা থাকে। সো তারপরে টাইমের মধ্যে শেষ করা, প্র্যাকটিস করার চেষ্টা করবো আমরা, ঠিক আছে? রিটার্নের জন্য 3 মিনিট, এই টাইমটা মাথায় রেখে আমরা প্র্যাকটিস করবো। আচ্ছা, এরপরে কি আছে, মূল বইয়ের পাশাপাশি সহায়ক বইয়ের সাহায্য নেয়। দেখো আমরা মূল বই তো অলরেডি, আশা করতেছি যারা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছি, মূল বই অলরেডি পড়ে আসছি, আমরা অলরেডি অঙ্ক করছি,
তাই না? এখন আমাদের কি বই দেওয়া হয়েছে উদ্ভাস থেকে? কোয়েশ্চেন ব্যাংক দেওয়া হয়েছে, কনসেপ্ট বুক দেওয়া হয়েছে। এই বইগুলো কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে কেন? তোমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য, নিজেদের প্রিপারেশন নেওয়ার জন্য, তাই না? তো মূল বইয়ে যদি তোমার এরকম থাকে যে একটা চ্যাপ্টার আমি একদমই ধরি নাই ভাইয়া, তাহলে এখন আমি কি কনসেপ্ট বই পড়বো? না। তাহলে তুমি মূল বই থেকে প্রশ্ন আগে তোমার বোর্ডের গুলোই সলভ করবা। বোর্ডের জিনিসপত্র ভালো করে আগে বুঝবা। তারপরে হচ্ছে তোমরা কোয়েশ্চেন ব্যাংক এবং কনসেপ্ট বুক পড়বা আরকি। ঠিক আছে? আশা করতেছি তোমাদের অনেক ভালো হবে। তো আরেকটা কিছু জিনিসটা দেওয়া আছে যে অ্যাডমিশন টাইমে বিশেষ সতর্কতা, যে ১ নাম্বার ফোকাস ঠিক রাখা। তো ফোকাস ঠিক রাখা বলতে কি? আমাদের অ্যাডমিশনের সময় দেখা যায় অনেক প্রেশার যে ভাই একটা সপ্তাহের মধ্যে ভাই কত কিছু হয়ে যাচ্ছে। এতগুলা পরীক্ষা, এতগুলা ক্লাস, আমি কখন কি পারতেছি না, মানে করে পারতেছি না। তো এই ফোকাসটা অনেক সময় আমাদের হারায় যায় যে আসলে আমরা আসলে কি করব? ঠিক আছে? তো ফোকাসটা হারায় গেলেও আসলে ফোকাসটা হারানো যাবে না। মানে মাথায় রাখতে হবে যে আমার সামনে পরীক্ষা, ৩ মাস আমি কষ্ট করার জন্যই রাখছি এবং এটা আমরা করতে হবে। সো এই ফোকাসটা আমরা মাথায় রেখে আমরা অ্যাডমিশন টাইমটা ভালোভাবে হচ্ছে আসলে প্রিপারেশন নিব এবং নিজের পড়াটা করব। পরীক্ষা অসৎ উপায় অবলম্বন না করা। মেইন অ্যাডমিশন পরীক্ষায় তো অসৎ উপায় আমরা অবলম্বন করবই না। এটা তো মানে প্রশ্নই ওঠে না, তাই না? এটা তোমার মাথায় আছে বলে আমার মনে হয় না। থাকলে এখনই ফেলায় দাও যে মেইন পরীক্ষায় আমি একটা চিরকুট নিয়ে যাবো। নো, ইউ ক্যান ডু দ্যাট। বাট উদ্ভাসের পরীক্ষাও যেগুলো আমরা ডেইলি এমসিকিউ, উইকলি এমসিকিউ বা রিটেন নিচ্ছি, এখানে অসৎ উপায় আসলে অবলম্বন না করাই ভালো। হয়তো উদ্ভাসের পরীক্ষার জন্য তোমারে বের করে দিবে না আর কি পরীক্ষার রেজাল্টে, তুমি যদি দেখে দেখে লিখো। বাট তোমার কোনো লাভ নাই। কারণ অ্যাডমিশন পরীক্ষায় তুমি যখন দিবা তখন তোমার কেউ হেল্প করবে না, তাই না? সো মেইন পরীক্ষায় তুমি যদি হচ্ছে অসৎ উপায় অবলম্বন মানে করতে যাও তাহলে তো খুবই খারাপ অবস্থা। সেটা তো করবাই না। তার সাথে উদ্ভাসের গুলোতেও করবা না। যেন তোমার অ্যাকচুয়াল পজিশনটা কত, তোমার অ্যাকচুয়ালি প্রিপারেশনটা কেমন হচ্ছে এটা যেন আমরা বুঝতে পারি। ঠিক আছে? মানে তুমি যেন বুঝতে পারো। যে তুমি দেখা গেল উদ্ভাসের ১ম পরীক্ষায় তোমার র‍্যাংক আসছে ৫,০০০, কোনো সমস্যা নেই। পরের পরীক্ষায় কত আসছে? ৪,০০০ নাকি ৬,০০০? এটা ইম্পোর্টেন্ট। ঠিক আছে? পরের পরীক্ষায় যদি ৪,০০০ আসে তার মানে তোমার ইমপ্রুভমেন্ট হইছে, সমস্যা নেই। তারপরের পরীক্ষায় যদি হচ্ছে ২,০০০ আসে তাহলে আরো ইমপ্রুভমেন্ট হইছে। আর ১ম বার ৫,০০০ আসছে, তারপরে এবার ৬,০০০, তারপরে এবার ১০,০০০, তার মানে তোমার কোনো ইমপ্রুভমেন্ট নাই। দ্যাট মিনস এই পরীক্ষা তুমি ঠিকমতো দিচ্ছ না। মানে তোমার পড়াশোনা হচ্ছে না। এটা খেয়াল রাখবে। তোমাকে ঠিকমতো পড়তে হবে সেই ক্ষেত্রে। সো হতাশ না হয়ে শেষ পর্যন্ত লেগে থাকা, এটা তো অবশ্যই বললামই, আমি অলরেডি বলছি যে আমাদের অনেক কিছুতে অনেক হতাশা লাগে। বাট আমাদের মেন্টালটা প্রিপারেশন রাখতে হবে যে নেক্সট ৩ মাস, ৩.৫ মাস, ৪ মাস পরীক্ষার সময় আমরা ওইটা যে কষ্ট করব এটা মাথায় নিয়েই আমরা ভর্তি হইছি। এবং এই কষ্ট করে তোমার সাথে আরো হাজার স্টুডেন্ট ভর্তি হইছে। এবং তাদের মধ্যে অল্প কিছু মানুষই হচ্ছে আসলে মেইন পরীক্ষায় চান্স পাবে। তো তুমি যেন তাদের মধ্যে হইতে পারো, এইটুকু মেন্টালিটি মানে স্ট্রেংথ যেন তোমার মধ্যে থাকে। ঠিক আছে? এটা মাথায় রাখবো আরকি। মোবাইল বা ইন্টারনেট অপব্যবহার না করা আরকি, হ্যাঁ? তো আল্টিমেটলি বেসিক্যালি তুমি চিন্তা করো যে আমরা কিন্তু এখন মোবাইল বা হচ্ছে ইন্টারনেট বা হচ্ছে এই যে বিভিন্ন অ্যাপ, এইগুলোর থেকে নিজেদেরকে 100% বের করে আনতে পারবো না। এটা আমি বলতেছি না করে আনবো যে মোবাইল ফেলায় দাও। না। ইউ ক্যান ডু দ্যাট। তোমার ক্লাসের জন্য হলেও তোমার হচ্ছে মোবাইল দরকার বা ইন্টারনেট কানেকশন বা একটা কম্পিউটার দরকার, যেখানে আমি বসে পড়াশোনার জন্য আমি উদ্ভাসে ক্লাসের পিডিএফ দেখতেছি বা রেকর্ডিং দেখতেছি বা লাইভ করতেছি। এগুলোর ক্ষেত্রে আমাদের অনেক সময় কি লাগে? মোবাইল বা ইন্টারনেট বা মানে এরকম জিনিসপত্র আমাদের দরকার হচ্ছে। তো এটা দিয়ে তোমাকে এটা বাদ দিয়ে বর্তমান যুগে আসলে তোমার চলা সম্ভব না। ChatGPT ব্যবহার না করে এখন হচ্ছে তুমি যে একেবারে সারাদিন থাকবা, এটা অলমোস্ট ইম্পসিবল হয়ে গেছে, তাই না? যে একসময় তোমার মানুষ মনে করতো না যে হচ্ছে Google ছাড়া মানুষ কিভাবে পড়াশোনা করছে, কিভাবে ইঞ্জিনিয়ার হইছে, এটা তো আসলে চিন্তা করা উচিত। তো এখন আমরা যারা হচ্ছে পড়াশোনা করছি তারা কি? তারা Google সহই পড়াশোনা করছি। যে Google এ কোনো কিছু লাগলে Google এ সার্চ দিচ্ছি, তাই না? তো এখন যারা হয়ে গেছে তারা কি করে? কোনো কিছু লাগলে ChatGPT সার্চ দেয়। একদম মানে Google এ হলে কি হইতো? খুঁজে বের করা লাগতো যে কোন জায়গায় কি আছে। আর ChatGPT তে কি হচ্ছে? টু দ্য পয়েন্ট অ্যান্সার দিয়ে দিচ্ছে। সো এইসব যে আমাদের ফ্যাসিলিটিস গুলো আছে, হ্যাঁ? সেগুলো আমরা অবশ্যই ব্যবহার করব। কিন্তু এর মানে এই না যে হচ্ছে সারাক্ষণ এগুলো নিয়ে পড়ে থাকবো বা ChatGPT কিন্তু ভুল অ্যান্সার দেয়, সেগুলো একটু জাস্টিফাই করতে হবে আমাদেরকে। হ্যাঁ? তো এই ধরনের জিনিসপত্র আছে যে ব্যবহার আমরা অবশ্যই করব। বাট এমন বেশি ব্যবহার করলাম না, মানে অন্যান্য কথাবার্তা যে অসৎ উপায় বলতে এখানে যা বোঝানো হয়েছে আরো অনেক কিছু আছে। ওদিকে না যাই আরকি। যে এমন ব্যবহার করলাম Facebook, মানে YouTube যে আমাদের পড়ার সময় থাকতেছে না, এটা আসলে খুবই খারাপ হয়ে যাবে আরকি। এবং ফাইনালি সুস্থ থাকার চেষ্টা করা, এটা ভেরি ইম্পোর্টেন্ট কথা। খাওয়া-দাওয়া করা বা হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন রকম আমাদের যে এক্টিভিটিস গুলো আছে, যে ঘুমানো, এগুলো আমরা যদি একটু টাইমলি না করি তাহলে দেখা যাচ্ছে আমরা অ্যাডমিশন টাইমে অসুস্থ হয়ে যাবো। অ্যাডমিশন টাইমে ১ সপ্তাহ অসুস্থ থাকা মানে হচ্ছে তুমি সবার থেকে ১ সপ্তাহ পিছায় গেলা। ওইটা কভার করা কিন্তু খুব টাফ। কারণ লাস্টে যখন ১ সপ্তাহ পিছানো মানে ওটা জমতে থাকে পরবর্তীতে। আমি এখন যদি বলব যে ভাই আমি যদি অসুস্থ হয়ে গেছি এখন আমি কি করব? হ্যাঁ, হয়ে গেছো সেটা আলাদা বিষয়। বাট চেষ্টা করবা যে এমন কাজ না করতে যেটা তোমাকে অসুস্থ করবে। এমন কিছু খাইলা না। রাস্তায় দেখা যাচ্ছে ঝালমুড়ি বিক্রি হচ্ছে, ভাল লাগছে একটা খেয়ে গেলাম। যে চল একটা খেয়ে যাই। দরকার নাই তো। রাস্তায় ভেলপুরি বিক্রি হচ্ছে, এটা কই থেকে কি নিয়ে বানাচ্ছে তুমি তো জানো না। দরকার নাই তো খাওয়ার। তাই না? তো যেগুলো তোমার হচ্ছে মানে অসুস্থ করবে তুমি জানো যে সম্ভাবনা আছে, সেগুলো এই ৩-৪ মাস আমরা না করি। ঠিক আছে? তো এবং যেগুলো হচ্ছে তোমার সুস্থ থাকতে হেল্প করবে এমন কাজই করি। এমন কিছু খাই, এমন মানে কি বলব, এনভায়রনমেন্টে থাকি। ঠিক আছে? তো এটা আমরা অবশ্যই চেষ্টা করব। তো এই তো মোটামুটি তোমাদের জন্য ম্যাথ সাবজেক্ট একটু মনে হয় বড় হয়ে গেছে অন্যদের তুলনায়। আমি একটু বেশি এক্সপ্লেইন করতে গেছিলাম মনে হয়। পরে লাস্টে একটু টানও দিছি এইজন্য। তো সবাইকে ধন্যবাদ। এতক্ষণ ধরে কষ্ট করে এই ভিডিওটা দেখার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করতেছি তোমাদের সাথে ক্লাসে দেখা